সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 840তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই শিপনের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবনকারী। বন্ধুরা, এই শিপন ভাইয়ের জীবনের গল্পটা এমন একটা গল্পটা পড়ার পরে আমি নিঃশ্বাস দিতে পারতেছিলাম না। মনে হয় আমার বুকের উপর একটা পাথর জমে গেছে এবং এই পাথরের কারণে আমি প্রাণ খুলে নিঃশ্বাসটা নিতে পারছি না। বন্ধুরা, 9 বছর বয়স থেকে চাচার লালসার শিকার হয় এক তরুণী এবং এই গল্পটা তাকেই ঘিরে পুরোটা গল্প। এই গল্পের প্রসঙ্গে আমার ছোট্ট একটা কথা মনে পড়ে যাচ্ছে। আজ থেকে অনেক বছর আগে আমার চট্টগ্রামের এক বন্ধু, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি বন্ধুর বাসায় মাঝে মাঝে যাইতাম, মানে সবসময় যাইতাম। তো যাতায়াতের সুযোগে আমার বন্ধুর সাথে একটা ভালো সম্পর্কতা হয়েছে। আমার ওই বন্ধুর বাবা যথেষ্ট পরিমাণে ধার্মিক টাইপের একজন মানুষ, মানে এত বুজুর্গ, মানে তার দাড়িগুলো পেট পর্যন্ত পড়ে। ওনাকে যদি রাস্তায় কেউ দেখে, এই লোককে যদি সালাম না দেয় তাহলে আফসোস করবে যে এরকম একটা আল্লাহর অলিকে আমি সালাম দিলাম না। দেখতে শুনতে এতটাই ধার্মিক টাইপের একজন মানুষ। তো একদিন আমি আমার বন্ধুর বাবাকে নিয়ে আমার বন্ধুর সাথে কথা বলতেছি যে তোর বাবাকে দেখলে এত ভালো লাগে, তিনি যথেষ্ট 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধার্মিক, এরকম করে বলতেছি। তা ওনাদের বাসায় একটা কাজের মেয়ে ছিল। কাজের মেয়েটা তখন বলতেছিল যে হ্যাঁ, ধার্মিকটা চাই, লুচ্ছে একটা, এটা বলে মেয়েটা চলে গেছে। তো কথাটা আমার বন্ধু শোনে না, আমি কিন্তু কথাটা মেয়েটা ফিস করে বললাম। এই কথাটা খুব স্পষ্ট মানে শুনছি। তা শোনার পরে আমার এই জিনিসটা নিয়ে আমার মনে অনেক কৌতূহল জাগে যে কী ব্যাপার, যে মানুষটাকে দেখতে শুনতে এতটা ভালো লাগে এবং আমার দৃষ্টিতে তিনি যথেষ্ট ভালো মানের একজন ধার্মিক লোক, এই মেয়েটা এই কথাটা কেন বললো? আমি তো আর 24 ঘন্টা এই বাসায় থাকি না, তো মেয়েটা যেহেতু বাসায় কাজ করে সেই তো সবসময় থাকে, তো মনে হয় কোনো না কোনো একটা ঘটনা আছে। আমি তারপরেও কোনো কিছু মনে করি না। এভাবে বেশ কয়েকদিন পরে আমার ওই বন্ধুর বাবা এবং তিনার আরেকটা বন্ধুকে নিয়ে তাদের বাসায় গল্পগুজব করতেছে। আমার ওই বন্ধুর বাবা কিন্তু ডাক্তারও ছিল, তিনি একজন MBBS ডাক্তারও বটে। দেন আমি ওদের বাসায় গিয়েছি, বাট আমি ডাইনিংয়ের পিছনে বসে আছি, বসে বসে মোবাইল টিপতেছি। উনি আসলে আমাকে দেখতে পায়নি। তো আমার ওই বন্ধুর বাবা তার বন্ধুর সাথে আলোচনা করতে করতে বলতেছে, ওনার ওই বন্ধু আমার বন্ধুর বাবাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা দোস্ত, এ দুনিয়াতে সবচেয়ে স্বাদের মাংস কোনটা, সুস্বাদু মাংস কোনটা? তিনি তখন তার বন্ধুকে রিপ্লাই করলো যে দুনিয়াতে সবচেয়ে সুস্বাদু মাংস হচ্ছে যুবতী নারীর মাংস। যুবতী নারীর কাঁচা মাংসের মতো স্বাদ অন্য কোনো মাংসে পাওয়া যায় না। এবং কথাটা বলার পরে তারা তখন দুজনে অট্ট হাসিতে মেতে উঠল আর পিছনের দিকে ফিরে তাকিয়ে আমাকে দেখলো। আমাকে দেখার পরে ভীষণ লজ্জাও পাইল। আমি যদি আমার বন্ধুকে মানে সাপ গলায় দিয়েও বলি যে তোর বাবা এরকম একটা কথা বলছে, আমি নিজের কানে শুনছি, আমার বন্ধু বিশ্বাস করবে না। এই থেকে আমার কাছে মনে হলো যে আসলে একটা মানুষকে আমরা বাইরে থেকে যতটা ভালো মনে করি, ভিতর থেকে কিন্তু আদৌ মানুষটা ততটা ভালো নয়। দাড়ি টুপি রাখলেই যেমনি হুজুর হওয়া যায় না, ঠিক তেমনি ভদ্রভাবে চলাফেরা করলে সবাই ভদ্রলোক হয় না। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই শিপনের জীবনের বাস্তব গল্পটা আপনার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে শিপন ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শিপন, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি মাঠে ফসল ফলিয়ে সে ফসল বিক্রি করে খুব কষ্ট করে আমার বাবা আমাদের পরিবারটাকে চালাচ্ছে। তো আমি ছোটোবেলা থেকে যথেষ্ট পরিমাণের মানে একটু ইঞ্জিনিয়ারিং টাইপের মানুষ ছিলাম, মানে এইটা ওইটা খোঁজাখুঁজি করতে পছন্দ করতাম, এটা ওইটা নাড়াচাড়া করতাম। পড়াশোনার প্রতি খুব একটা মনোযোগ আমার ছিল না, আর মনোযোগ থাকলেও কিছু করার নাই। আমাদের এলাকাতে ওই সময় আশেপাশে তেমন কোনো স্কুল মাদ্রাসা ছিল না, স্কুলগুলো অনেক দূরে ছিল এবং যারা পড়াশোনা করতো তারা অনেক দূর দূরান্ত গিয়ে পড়াশোনা করা লাগতো। তা আমি পড়াশোনা করতাম না, আমি বাড়িতে বসে টুকিটাকি কাজ করতাম এবং আব্বুর সাথে মাঠে ঘাটে কাজ করতাম। এই নিয়ে আমার তখন শৈশবের দিনগুলো কাটে। আমি আস্তে আস্তে করে মোটামুটি অনেকটাই বড় হই এবং বড় হওয়ার পরে আমার বাবা সবসময় আমাকে বলে কোনো একটা কাজ কর, কোনো একটা কাজ শিখ এবং কোনো একটা কাজ শিখলে কাজে আসবে। এভাবে বাড়িতে শুয়ে বসে খাইলে তো আর জীবন কাটবে না, কোনো একটা কাজ কর, কিছু একটা করার জন্য চেষ্টা কর। এগুলো আব্বু আমাকে কলেজে বলতো। তো আমি তখন আব্বারে বলতাম যে আমি করবোটা কি, আমাকে দিয়ে কী হবে, আমি তো কোনো কাজ পারি না, আমাকে দিয়ে কোনো কাজ হবে না। এটা ওইটা আব্বাকে বলি। আব্বা বলে কিছু একটা করার জন্য চেষ্টা কর, এরকম বাদাইমার মতো রাস্তায় না ঘুরে কিছু একটা কর এবং কিছু একটা করতে ট্রাই কর।
এরকমভাবে বাবা আমাকে সবসময় বলতো। তো আমি আসলে করবোটা কি? আমি নিজেও বুঝি না যে আমি কী করব। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমাদের এলাকার এক লোক আছে, ওনার সাথে আমি তখন ইলেকট্রিক কাজে চলে গেলাম। মানে এক বড় ভাই আছে আর কি, তিনি হচ্ছে ইলেকট্রিকের কাজ করে। আমাদের এলাকাটা তো আসলে অতটা উন্নত এলাকা ছিল না, তো তারপরেও বিভিন্ন বাড়িতে হচ্ছে বিল্ডিং করা হইতো। তো ওই বিল্ডিংয়ের ওয়ার্লিংয়ের যে কাজগুলো, বিল্ডিংয়ের মানে দেওয়াল ছিদ্র করে হচ্ছে ভিতর দিয়ে তার নিয়ে যাওয়া ওয়ার্লিংয়ের কাজ, তো ওই ওয়ার্লিংয়ের কাজটা তখন হচ্ছে উনি করতো আর কি। তো তিনি আমাকে হেল্পার হিসাবে নিয়ে যায়, আমাকে ওনার হেল্পার হিসাবে নিয়ে যায় যে আমি ওখানে হেল্পারি করি, ওনার সাথে কাজ করি। আমি তখন অনেক বড় না, ধরেন 12-13 বছরের মতো আমার বয়স। তার ছোটো ভাইটা তখন আছে, ছোটো ভাই মাদ্রাসায় পড়াশোনা করতো। আমাদের এলাকায় স্কুল ছিল না, কিন্তু একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসায় ছোটো ভাই পড়তো। তা আমি তখন ওই বড় ভাইয়ের সাথে কাজে চলে গেলাম। বিভিন্ন জায়গায় যাচ্ছে, উনি হচ্ছে ইলেকট্রিকের কাজ করতেছে, আমাকে সাথে করে নিয়ে যেত। এরকম করে ওনার সাথে আমি 4-5 বছরের মতো কাজ করি। এবং 4-5 বছর কাজ করার পরে আলহামদুলিল্লাহ একটা সময় আমি ওই কাজটা খুব আয়ত্তে নিয়ে আসি। এই যে বিল্ডিংয়ের কাজটা, এই কাজটা আমি খুব ভালোভাবে শিখে যাই। শিখে যাওয়ার পরে দেন আমি তখন নিজে হচ্ছে কাজ নিই এবং হেল্পার দিয়ে কাজ করাই। বিভিন্ন জায়গায় আমি তখন বিল্ডিংয়ের এরকম ওয়ার্লিংয়ের কাজ নিচ্ছি, ওয়ার্লিংয়ের কাজ নিয়ে আমি তখন কাজ করাইতেছি লোক দিয়ে। আলহামদুলিল্লাহ আমার সময়গুলো অনেক ভালোই কাটতেছে, টাকা পয়সা অনেক ভালো ইনকাম করতেছি। আব্বা আম্মুকেও টাকা পয়সা দিচ্ছি, ছোটো ভাইকেও টাকা পয়সা দিচ্ছি, সব কিছু মিলে খুব ভালোই কাটতেছে। এমন করে আমি অনেক বছর এখানে কাজ করি। যদিও এরই মাঝে আমাকে অনেকেই বিদেশের অফার দিয়েছিল যে বিদেশে চলে যায়, এই কাজের উপরে বিদেশে গেলে নাকি অনেক বেশি টাকা পাওয়া যায়। তোমার অনেক বেশি টাকার প্রয়োজন নেই, আমি দেশে থাকবো, আব্বা আম্মার সাথে থাকবো, তাদের সাথেই সময় কাটাবো, এটাই আমার সবচেয়ে ভালো। বিদেশে গিয়ে আমি হয়তো একটু বেশি টাকা ইনকাম করবো, কিন্তু আমার বেশি টাকার দরকার নেই। আমি দেশে যে টাকা ইনকাম করতেছি ওটাতে ভালোই আছি। তো আমাদের রংপুর শহর, তারপরে বিভিন্ন এলাকায় বড় বড় বিল্ডিংয়ের কাজ আমি তখন কন্ট্রাক্টে নিই, ইলেকট্রিকের কাজের কন্ট্রাক্ট নিই এবং কন্ট্রাক্টে আমি তখন কন্ট্রাক্টর দিয়ে কাজ করাই। একসময় আমি মোটামুটি অনেক বেশি টাকা ইনকাম করি, অনেক ভালো টাকা ইনকাম করি। এরকম করতে করতে অনেক দূরে একটা গ্রামের ভিতরে একটা কাজ পাই, মানে একটা বিল্ডিংয়ের কাজ পাই অনেক গ্রামের ভিতরে। তা আমাকে এই কাজটা আরেকটা লোকে দিয়ে দেয়, মানে আমাদের এলাকারই একজন লোকের কাজটা এনে দেয়। তাই আমি ওখানে কাজ করার জন্য যাই। তখন সবেমাত্র বিল্ডিংটা বানাইছে। তো বিল্ডিংটা যদিও বানায়, বিল্ডিংয়ে কোনো ইলেকট্রিকের কাজ করা হয়নি, কোনো পাইপ বিল্ডারের কাজ করে নাই, কিন্তু তারপরেও তারা বিল্ডিংয়ের মধ্যে থাকতেছে, মানে ওইখানে থাকতেছে। তো থাকার পরে আমি একদিন কাজ করলাম পুরো বিল্ডিংয়ে, মোটামুটি টুকিটাকি ঘুরে ঘুরে একদিন কাজ করলাম। একদিন কাজ করার পরের দিন আমি যখন কাজ করতে গেলাম, তো ওইখানে কিন্তু টয়লেটও বানানো হয়েছে। তো আমি কি করলাম, ছাদের নিচে মানে ওয়ার্ল্ডিংয়ের কাজ কাটতেছি, এই ব্লেড দিয়ে কাটতেছি, ওয়ার্ল্ডিংয়ের কাজ করতেছি। এমন করতে করতে হঠাৎ করে আমার বাথরুমের দিকে নজর গেল, মানে গোসলখানার দিকে নজর গেল। এবং গোসলখানার দিকে নজর যাওয়ার পরে দেখতেছি একটা মেয়ে, বয়স হয়তো 13-14 এরকমই হবে, বা খুব বেশি হলে 15, এর বেশি হবে না। তা এরকম বয়সে একটা মেয়ে গোসল করতেছে, আর বৃদ্ধ একটা লোক, মানে বৃদ্ধ বলতে মোটামুটি মধ্যবয়স্কের চেয়ে একটু বেশি, এরকম একটা লোক গিয়ে মেয়েটার সাথে ধস্তাধস্তি করতেছে। তো দৃশ্যটা দেখার পর আমি তখন অবাক হয়ে গেলাম, কি এটা কী ধরনের কথা, একই বাড়িতে মেয়েটা থাকতেছে, এটাও এই লোকটা এরকম করতেছে কেন? তা আমি তখন ওই মানে উপরে ছিলাম, আমি তখন বিষয়টা দেখতে পাই। অ্যান্ড দেখতে পাওয়ার পরে ওই ভদ্রলোকটার চোখে চোখে আমার নজর পড়ে যায়, মানে যে লোকটা এই কাজটা করতেছে তার চোখে চোখে আমার নজর পড়ে। যেহেতু উনিও দেখছে, মানে ওইখানে ছিদ্র দিয়ে আমাকেও দেখা যাচ্ছে, সেও দেখছে। দেখার পরে সে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে সে খুব খারাপ ব্যবহার করতেছে যে তোরা কাজ করতে আসিস, ভালো কথা, এতদিকে নজর দেস কেন, এইদিকে ওইদিকে তাকাস কেন। মানে উনি যেহেতু ওনার কাজটা হাসিল না, তো উনি খারাপভাবে ব্যবহার করতেছে। তাই আমি কিছু মানে বুঝলাম না আর কি, যে এই মেয়েও আছে, ওই বাড়িতে আরেকটা মেয়ে আছে, মানে বড়, এটা ছোট। যে মেয়েটার সাথে উনি অঘটন ঘটাচ্ছিল ওই মেয়েটা ছোট, বাট ওই মেয়েটা একটু বড়। তো দুইটা মেয়ে আছে একই বাড়ির ভিতরে, তাহলে এগুলো কী হচ্ছে, মানে আমি বিষয়টা বুঝতে পারলাম না যে ঘটনাটা কী। তো যাই হোক, আমি আর এটা নিয়ে কোনো কথা বললাম না, এখানে কাজ টাজ করতেছি। তো ওই মেয়েটাও কিন্তু বুঝে গেছে, মেয়েটার নাম হচ্ছে তরি আর কি, পরে জানতে পারছি ওই তরি মেয়েটা বুঝে গেছে যে এরকম এরকম ঘটনা, আমি যে এই দৃশ্যটা দেখছি। তো এই তরি মেয়েটা প্রথম দিন আমার সামনে অনেকবার আসছিল, আমার সাথে অনেক কথাবার্তাও বললো, কিন্তু যখন আমার এই ঘটনা ঘটলো, আমি যে জিনিসটা দেখলাম, এরপরে মেয়েটার আমার সামনে আসে না, আমার কাছ থেকে দূরে দূরে থাকে, এবং আমাকে দেখলে কেমন জানি লজ্জা পেয়ে চলে যায়, আমাকে দেখলে লজ্জা পেয়ে অন্যদিকে চলে যায়। তাহলে আমি মানে বুঝতে পারতেছি না যে কিরে ঘটনাটা কি, মেয়েটা এরকম করে কেন, আমাকে দেখলে কথা বলে না, আমার কাছ থেকে একটু দূরে সরে যেতে চায়। এবং যে দৃশ্যটা আমি দেখলাম, এটার বিষয় কী হলো, তো একটা বিল্ডিংয়ের ওয়ার্ল্ডিংয়ের কাজ কিন্তু 1 দিন 2 দিনও হয় না, এটা 15 দিন 20 দিনের মতো টাইম নিয়ে তা কাজ করতে হয়। তো আমি তখন এইভাবে কাজ করতে করতে একদিন মেয়েটারে সামনে পাই। ওই দিন বাড়িতে কেউ ছিল না, মোটামুটি বাড়ি ফাঁকাই ছিল। তো মেয়েটারে পাওয়ার পর আমি বললাম যে আপা কিছু মনে করেন, আপনার নাম কি? তো বলে আমার নাম দিয়ে আপনার কাম কি? আমি বললাম যে এরকম রাগ করেন না, নামটা জিজ্ঞেস করছি, যদি পারেন একটু বলেন। তা বলে আমার নাম তরি। তাই আমি বললাম ভালো কথা তরি, তো গত কিছুদিন আগে দেখলাম তরির এই ডুবাই দিতে আছে, আপনি কিছু বললেন না। আর এটা বলার পরে মেয়েটা তখন আমার উপরে একটু রেগে যায়, মানে এই কথাটা বলার পরে আর কি, মানে বুঝে যায় যে আমি ওই দিনের কথা ইঙ্গিত দিচ্ছি। এইটা বুঝে যাওয়ার পরে মেয়েটা তখন আমার সাথে খারাপ, মানে একটু খারাপ ব্যবহারই করে, মানে কী বলেন আপনি, এটা ধমক দেওয়া, এখান থেকে চলে যায়।
মেয়েটা চলে যাওয়ার 20-25 মিনিট পরে ওই লোকটা তখন আসে, যে লোকটা মেয়েটার সাথে খারাপ কাজ করছিল বাথরুমে। উনি এসে আমারে এই কলার ধরে ওখান থেকে নামায় এই এনে কিসের কাজ করতে আসছিস তোরা এখানে বিভিন্ন মেয়ে কে কেমনে গোসল করে কী করে এগুলো তাকা বলুনি। আমার 2-4টা থাপ্পড় মেরে দেয়, থাপ্পড় মেরে বলে যা এখান থেকে যা, এখানে আর আসবি না। তা আমরা যে কয়েকদিন কাজ করলাম ওই কাজের টাকাও পাইলাম না, মালপত্র উনি অনেক কিছু রেখে আমাদেরকে ধাক্কায় বের করে দিল। তো বের করে দিতে পরে আমরা তো আর কী করবো, অন্যের বাড়িতে কাজ করতে গেছি, আমরা তো আর এখানকার লোকাল না। ওইখান থেকে তখন আমি চলে আসছি, ওই বাড়ি থেকে কাজ বন্ধ করে চলে আসছি। চলে আসার পরে আমি তখন আমার এলাকাতে চলে আসছি। আমি আর এই বাড়ি ওই মাইয়ের দিকেও তাকাই না, ওই দিকেও তাকাই না, ওইগুলোর সাথে আমি আর কোনো কথাবার্তা বলি না। এমন করতে করতে আমার সাথে একটা ছেলে কাজ করতো, ওর নাম হচ্ছে মহিন। দীর্ঘদিন ধরে কাজ করছিল, হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেছে, ও বিদেশে চলে যাবে, এই জন্য কাজ বন্ধ। তা বিদেশে চলে যাবে, কিন্তু ও ফোনে প্রচুর কথা বলে। আমার সাথে কয়েকদিন কাজ করার কাজ বন্ধ, এখন দিয়ে খালি মোবাইলে টাকা রিচার্জ করে আর ফোনে কথা বলে। কার সাথে জানি কথা বলে ভাই তা তো আর জানি না। 24 ঘন্টা দিয়ে ফোনটা কানের মধ্যেই থাকে, ফোন কানে দিয়ে বটবট করতেই থাকে। তো এখন কার সাথে কথা বলে, কী কথা বলে, এগুলো তো আমি আর বুঝি না, জাস্ট কথাই বলতেছে। এমন করতে করতে ওর একটা বড় ভাই আছে, তেনার আবার ইলেকট্রিকের দোকান আছে। এই উনি আমার তখন বলছিলেন না মাজিদ ভাই আমার বলে রে মহিন তো কয়দিন পরে বিদেশে যাইব, এখন বিদেশে গিয়ে যদি ও মনে কর দেশে যেরকম মেয়েদের সাথে কথাবার্তা বলে টাকা পয়সা দিয়ে দেয়, এরকম যদি বিদেশে গিয়ে মানুষের মেয়েদেরকে টাকা দিয়ে দেয়, তাইলে তো এটা কীভাবে হবে বল, এভাবে তো হতে পারে না, তার কিছু একটা কর। আমি বললাম যে ভাই আমি কি করব, এখন ও কি আমার কথা শুনবে? তা বলে তোর সাথে তো অনেক দিন ধরে কাজ করছে, তোর তো ওস্তাদ হিসাবে মানে, তুই একটা কথা বলে মনে হয় তোর কথাটার মূল্যায়ন করতে পারে, তুই ওর একটু বুঝা। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি ওর বুঝামনি। পরে একদিন ধরে বললাম যে মহিন তুই যেরকম ফোনে কথা কস, কার লগে কথা কস? আমার বলে ভাই বলি একটা সুন্দরী মেয়ে আছে, ওর লগে আমি কথা কই, মেয়েটা দেখতে অনেক সুন্দর, দেখতে শুনতে ভালো, মাদ্রাসায় পড়ে। তা কোন মাদ্রাসায় পড়ে? বলো অমুক মাদ্রাসায়। তাই আমি বললাম ভালো কথা, ওই মাদ্রাসায় পড়াশোনা করে, তা তুই তার লগে কী কথা? বলো ভাই আমি প্রেম করে বিয়ে করবো। তখন তুই না বিদেশ যাবি কয়েকদিন পরে, তা বলে কয়েকদিন পরে বিদেশ যাবো, বিদেশ গিয়া বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে এসে তারপরে মেয়ের বিয়ে করবো। তার মাজেদ ভাই যা বললো ওর কথার মাঝে কিন্তু পুরো কথার মিল হয়ে গেল। কারণ মাজেদ ভাই তো আমার বললোই যে ওই এরকম প্রেম করতেছে, এখনও বিদেশে গেলে টাকা পয়সা দিয়ে দিব। তো এখন যদি মহিন বিদেশ যায়, বিদেশ গিয়ে ধরেন টাকা পয়সা ইনকাম করবো করে ওই মাইয়ারেই দিব, যেহেতু মেয়ের বিয়ে করার প্ল্যানিং, কিন্তু মেয়ে তো আর ওর বিয়ে করবে না। এবং ও যে এলাকার কথা বলছে ওই এলাকাটাও খুব একটা ভালো না, খুব খারাপ একটা এলাকা, ওইখানকার মানুষগুলো অনেক ডিয়ারিং হয়। আমি তখন এরকম করে 2-3 দিন কাটার পরে মাজেদ ভাই বললাম যে মাজেদ ভাই ঘটনা তো সত্য, আপনি যেটা বলছেন এটাই, ওর তো বিদেশ পাঠায় লাভ নাই, ও তো ওই মাইয়ারে টাকা পয়সা সব দিয়ে দিব, ওরে বিদেশ পাঠিয়ে কী হবে বলেন? মাজেদ ভাই আমার বলতেছে ভাইরে আমিও তো এই টেনশানে আছি, এই টেনশানে তো আমারও ঘুম আসে না, এখন কী করা চোর ওইখান থেকে কীভাবে ফিরানো যায়? আমি বললাম ভাই ঠিক আছে, আমি ওর সাথে একটু ফিটিং মেরে দেখি যে মেয়েটারে দেখতে পাই কিনা, মেয়েটা কেমন, এবং মেয়েটারে দেখলে পরে মেয়েটার বাপ মায়ের কাছে বইলা মেয়েটারও সরাই দিব, ওরও সরাই দিব। তা মাজেদ ভাইয়ের কথা মতো আমি তখন মহিনের সাথে খুব ভালো করে মিশে গেলাম। যদিও ধরেন আমি ওর ওস্তাদ ছিলাম, আমি কাজটা সব কিছু আমিই করতাম, ও আমার হেল্পার ছিল, এরপরও শুধু ওই মেয়েটার সন্ধান পাওয়ার জন্য আমি তখন মহিনের সাথে খুব বন্ধুর মতো আচরণ করি। এই মহিন কেমন আছো, কী করতেছো, ওর সাথে খুবই বন্ধুসুলভ আচরণ করতেছে, ও যাতে আমার কোনোভাবে সন্দেহ করতে না পারে, মাইন্ড করতে না পারে, এরকম করে আচরণ করতে করতে আমি বললাম মিয়া তুমি বিদেশে চলে যাবা, প্রেম করো ভালো কথা, এখন বিদেশ থেকে আইসি ওই মেয়েরে বিয়ে করবা, একটা নজর দেখাও না মেয়েটা কেমন, একটু দেখি, দেখতে শুনতে ভালো কিনা, ছোটো ভাই প্রেম করে একটু দেখতে পারি না? পরে আমার বলে শিবন ভাই আপনি দেখবেন? আচ্ছা ঠিক আছে, আপনি যদি দেখতে চান তাহলে আমি আপনার দেখা মনে, তো ঠিক আছে চল। এরকম করে 2-3 দিন পরেও একদিন আমার সাইকেল নিয়ে বলে ভাই চলেন মেয়েটার আপনার দেখা মাদ্রাসায়। তা এই কথা বললো আমার তখন নিয়ে গেছে, ওইখানে নিয়ে গেছে আর কি, ওই মাদ্রাসাটা নিয়ে গেছে। এখন ওই মাদ্রাসা নিয়ে যাওয়ার পরে তো মাদ্রাসার মেয়েরা তো ওই সময় বোরকা পরে হিজাব পরে আসে। তা বোরকা পরে হিজাব পরা মেয়েটা, আমরা দুজনে দাঁড়ায় আছি রাস্তার মধ্যে, আমারে আর মহিনটা দেখার পরে মেয়েটা একটা দূর দিয়ে চলে গেছে। আর মহিন পিছন দিকে ডাকতেছে এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার লোক কথা আছে, তুমি যাইও না, আমার বড় ব্যক্তি কথা বলবো, দাঁড়াও। ও চলে গেছে দূর দিয়া। কিরে মহিন ঘটনা কি? মহিন আমার বলতেছে ভাই আমিও তো বুঝলাম না, আপনি দেখার পরে মেয়ে এরকম করে দৌড় দিল কেন? মেয়ে কি আপনার চিনে নাকি? আমি বললাম আরে আমারে চিনবো কেমনে, আমার চিনার কোনো উপায় আছে নাকি, তা দৌড় দিল কেন? তা বলো ভাই দৌড় দিল কেন এটা তো জানি না। পরে আমি বললাম বেটা তুই কার লগে প্রেম করস না করস আল্লাহ জানি, মেয়ে তো মনে হয় ভালো না, হয়তো মনে হয় ভালো হবে না। তাই আমার বলে ভাই মেয়ে ভালোই আছে, মেয়েও দেখতে শুনতে ভালো, তা আপনার সাথে কেন কথা বলো না তা তো বুঝলাম না। আমি তুই মেয়ের সাথে কথা বল। পরের দিনে ওই কী করছে, ওই রাতে মেয়ের সাথে কথা বলছে, পরের দিন আমারে বলতেছে যে শিবন ভাই ওই মেয়ের সাথে আমি কথা কইছি, মেয়ে কইছে কোনোদিনও আপনার সামনে পড়বো না এবং আপনার সামনে সে কোনোদিন পড়তে চায় না। তো আমি বললাম কারণ রে কী রে ভাই, আমি এমন কি অন্যায় করলাম, এমন কি অপরাধ করলাম যে মেয়ে আমার সামনে পড়তে চায় না? তা আমার বলে ভাই মেয়ে আপনার সামনে পড়তে চায় না, এখন জানি না কেন, বলছে আপনি কোনোদিন যদি আসেন তাহলে আপনার সামনে পড়বো না, আপনার সাথে কথা কইব না। পরে আমি বললাম ঘটনাটা কি, আমার সাথে পড়বো না, আমার সামনে কথা কইবে না, মেয়েটার নাম কী রে? পরে বলো ভাই ওর নাম তরি। যখন বললো তরি, আমি বললাম যে তরি অমুক অমুক বাড়ির নাকি? বলো হ অমুক ভাই অমুক বাড়ির, আপনি জানেন কেমনে?
আমি তো ভাই শুনে আসমান থেকে পড়ছি। আমি আরে বেটা এই মেয়ে তো খারাপ। তা বলে কি খারাপ? আমি বলি মেয়ে জন্মের খারাপ বেটা, তুই এই মেয়ের লগে প্রেম করস। এই মেয়ে তার বাড়িতে তার বাপের লগে এরকম কাজ করতে আমি দেখছি। পরে আমার বলে ভাই কি কোন, ওর বাপ তো মারা গেছে। আমি কি বাপ মারা গেছে মানে ওর বাপও মারা গেছে, ওর মা অন্য কোথাও বিয়ে বসে গেছে, ও তোর চাচার বাড়িতে থাকে। চাচার বাড়িতে থাকে এবং ওর চাচাতো বোনও একটা আছে, নাম হচ্ছে রিপা আপা, ওই বাড়িতেই থাকে। আমি তখন বললাম দেখ মেয়েটা কি এরকম এরকম দেখতে, মানে মুখের বর্ণনা দিলাম। ও বলে হয় কিন্তু ছবি আছে। আমি সাথে সাথে ছবি দেখাইলো, ছবি দেখলাম। দেখে আমি তখন বলি আরে বেটা তো মেয়ে তো ওইটাই। আমি আর তখন আমার সাথে যে হেল্পারটা ছিল, হেল্পারের কথা বললাম যে আমরা দুইজনে কাজ করতে গেছি মেয়ের বাড়িতে, নতুন বিল্ডিং বানাইতে আছে, ওই বাড়িতে কাজ করতে গেছি। যে মেয়ে চাচা এটা করছে আমি দেখছি। পরে আমারে ওইখানে কাজ থেকে আমারে পিটাই তারাই দিছে, আমার ওইখানে আর কাজ করতে দেয় না। ও আমারে ভাবলো ভাই আপনি কি বললেন এটা? আমি বললাম ভাই আমি ঠিকই কথা বলছি, আমি এটা নিজের চোখে দেখছিলাম, তুই বিশ্বাস না গেলে হেল্পারের সাথে কথা বলাই দিই। তো ওই দিন আমার সাথে যে হেল্পারটা ছিল, হেল্পারে কল দিলাম। হেল্পার তখন ওই বুঝিয়ে বলতেছে আরে ভাই শিপন ভাই যেটা বলছে, শিপন ভাইয়ের কথা ঠিকই আছে, এই মেয়ে ভালো না, এই মেয়ের চরিত্রে সমস্যা আছে, এই মেয়ে এটা করছে, মানে মোটামুটি যা বলা দরকার ও বলে দিচ্ছে। এইটা শোনার পরে তো আমার ছোটো ভাইয়ের মাথা তখন খারাপ হয়ে গেছে। আয় হাই এটা কী হইলো ভাই, আমার এটা কী শোনাইল? আমি বললাম দেখ রে ভাই, আমি নিজেই তার প্রমাণ, নিজে ওইখানে কাজ করতে গেছি এবং এই দৃশ্য আমি নিজের চোখে দেখে আসছি। কেউ যদি আমার বলতো আমি বিশ্বাস করতাম না। এটা আমার নিজের চোখে দেখা ঘটনা। দেখ তুই আমার ছোটো ভাই, এলাকার ছোটো ভাই, এখন তোর কাছে আমি বিষয়টা বললাম যে এই ঘটনা। এখন তোর এরপরে যদি মনে যদি ওই মেয়ের লোকে প্রেম করবি তাহলে তুই কর। এরপরেও করছে মেয়ের লোকে কেমনে কেমনে কথাবার্তা বলে তর্ক করে প্রেমও ভাঙিয়ে দিছে। ভাঙিয়ে দিয়েও তখন মানে বিদেশে চলে যাবে, বিদেশেও চলেও গেছে। কয়েকদিন পরে ওর ফ্লাইট হয়ে গেছে, চলে গেছে। তো এই ঘটনা সপ্তাহখানিক পরে একদিন ওই তুরি মেয়েটা আমার কল দিছে। আমার নাম্বারটা কোথেকে পেয়েছে আমি জানি না, কই থেকে নাম্বার জোগাড় করছে। কল দিয়ে আমার খুবভাবে গালাগালি করতেছে যে তোরা পাইলে আমি জুতো দিয়ে পিটামু, এই করমু সেই করমু, তুই আমার ক্ষতি করছোস, আমার কাছ থেকে আমার বয়ফ্রেন্ডে সরাই নিছোস, তুই এগুলো কেন করলি? আমি বললাম কি আপনি? পরে বলে আমার নাম তুরি। আমি বললাম ও আচ্ছা, চাচার কাছে কাম দেওয়া মেয়ে তুরি। তা আমার বলে এরকম করে কথা বলতেছেন কেন? আমি বললাম এরকম করে কথা বলতেছি কেন, আমি তো নিজের চোখে দেখলাম যে আপনি চাচার সাথে আপনি এগুলো করতেছেন। পরে আমার বলে আপনি কি আমার এগুলো করতে দেখছেন? আমার চাচা যখন আমার ধরতে গেছিলো আমি কি এই ধরনের কোনো কিছু করার সুযোগ দিছি? আমি বললাম যদি সুযোগ নাই দেন তাহলে চাচা আপনার ধরার সাহসটা পাইলো কেমনে? অবশ্যই আপনি অতীতে চাচার সাথে এমন কিছু করে আসছেন যেটার কারণে চাচা আপনাকে ধরার সাহস পাইছে। পরে আমার বলতেছে আপনি মুখ সামলায় কথা বলেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। আমি বলি খারাপের কী হইব? খারাপের কী আছে? আপনি এরকম একটা খারাপ মেয়ে আমার একটা ছোটো বাইরে খারাপ করতেছেন, অ্যান্ড এটা আপনি কীভাবে করেন? পরে আমার বলতেছে শিপন ভাই আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাই না, আপনি আমার কয়টা কথা শোনেন, আপনি আমাকে যেটা মনে করতেছেন আমি আসলে সেটা না। আমি তখন বললাম তো কোনটা মনে করতেছে, আপনি কোনটা? তা বলে যে আপনার কি মহিন বলে নাই যে আমার বাবা মা নাই? আমি বলছি হ্যাঁ বলছো তো, আপনার বাবা নাকি বিদেশে মারা গেছে, এরপরে আপনার মা অন্যখানে বিয়ে বসে গেছে, আপনি আপনার চাচার বাড়িতে আছেন। তো যে বৃদ্ধ লোকটা আপনি ধরছে এটা কি হয় আপনার? বলে এটা আমার চাচা। আমি বললাম আপন চাচা? বলে হ্যাঁ এটা আমার আপন চাচা। শুধু এখন না, আজ থেকে প্রায় 9 বছর ধরে আমি এই চাচার কাছে নির্যাতিত হচ্ছি, মানে শারীরিকভাবে। আমি বললাম কি বলেন? 9 বছর বয়স থেকে? বলে হ্যাঁ আজকে 9 বছর বয়স থেকে উনি আমার সাথে এগুলো করার জন্য চেষ্টা করতেছে। আজকে আমার বয়স প্রায় 15, আজকে 6টা বছর ধরে উনি আমার সাথে এইসব করার জন্য চেষ্টা করে, বাট কিছু করতে পারে না। অলওয়েজ আমার গায়ে হাত দিয়ে আমার সাথে একটা খারাপ সম্পর্ক করার জন্য মানে খারাপ সম্পর্ক করবে চেষ্টা করে, কিন্তু করতে পারে না। আমি ওনার ওই সুযোগ দেই না। আমি তখন বললাম কি বলেন আপনি? এত কম বয়স্ক একটা মেয়ে আপনার চাচা এটা কীভাবে করে? এটা কীভাবে সম্ভব? বলে কিভাবে করে এটা তো উনি জানে আর ওনার আল্লাহ জানে। আমার বয়স যখন 9 বছর তখন থেকে উনি আমার সাথে এই ধরনের কাজগুলো করে। অনেক ছোটোবেলায়, আমি জন্মের অনেক ছোটোবেলায় আমার বাবা মারা যায়, বিদেশে থাকতো আমার বাবা, এবং বাবা মারা যাওয়ার পর থেকে আমার আম্মা তখন দেখতে শুনতে ভালো ছিল, আমার আম্মা তখন চলে যায়। মানে আমার আম্মা চলে যায় বলতে আমার আম্মাকে আমার নানা নানিরা নিয়ে যায়, আমিও আমার আম্মুর সাথে গিয়েছিলাম। পরে আমার এই চাচা আমাকে নিয়ে আসছে, বলে মেয়েটা ওইখানে কেন থাকবে, আমাদের মেয়ে আমাদের রক্ত ওইখানে কেন থাকবে, এই কথা বলে আমাকে ওইখান থেকে নিয়ে আসে আমার চাচা। আমার চাচা আমাকে জোর জবরদস্তি করে আমার নানু বাড়ি থেকে নিয়ে আসে, আইনে এই বাড়িতে আমাকে রাখে। তা তখন থেকে আমার চাচা ছোটোবেলা থেকে আমার সাথে এইসব করতো, এবং 9 বছর বয়স থেকে আমি বুঝতে পারি যে উনি আমার সাথে এই ধরনের কোনো কিছু করার চেষ্টা করতেছে। তা ওনার কাছ থেকে আমি নিজেকে যতটুকু সরাই রাখি, আমি সরাই রাখতে পারি না। উনি জাস্ট আমার প্রতি খুবই আকৃষ্ট, এবং সেদিন আপনি যেটা দেখছিলেন এটার জন্য আমি দায়ী না। উনি মাঝে মাঝেই এই বিল্ডিংটা বানাইছে নতুন, এটার বাথরুমের কোনো মানে ফিটকারি নাই, ভিতরে লক নাই। তার লক না থাকার কারণে উনি যে কোনো সময় দৌড়ে ভিতরে ঢুকে যায়, এবং ঢুকে আমার সাথে একটা খারাপ কাজ করার জন্য উনি চেষ্টা করে। আমি নিজেকে অনেক কষ্ট করে ওনার কাছ থেকে আড়াল করে রাখি। তাই মেয়ের কথাগুলো শোনার পরে আমার তখন নিজের অনেক খারাপ লাগলো। আমার নিজেরও তো একটা পরিবার আছে, মা আছে। আমি তখন বললাম তা আপনি এই কথাগুলো আপনার চাচির কাছে বলেন না? তা
তা বলে কোনো লাভ নাই। চাচির আমি ইশারা ইঙ্গিতে দুই একাওয়ার কথা বলছি, বলার পরে চাচি আমাকে ওভাবে মূল্যায়ন করে নাই। চাচি আমাকে বলতেছে তুই নিজেরাই ঠিক করে রাখ, পুরুষ মানুষ এরকমই হয়, কোনো সমস্যা নাই। কিন্তু চাচি এটার কোনো সঠিক বিচার করে নাই এবং আমার চাচাকে কোনো কিছু জিজ্ঞাসাও করে না যে আপনি এগুলো কেন করেন। ওনার মেয়ে আর আমি মানে প্রায় 1-2 বছরের ছোট, ওনার মেয়ে আমার থেকে 2 বছরের বড়। তা এই বয়সে আমার সাথে এগুলো করতেছে। আমার বাবা সারা জীবন বিদেশ ছিল এবং সারাটা জীবন বিদেশ থেকে আমার আব্বার সব টাকা পয়সা আমার এই চাচার নামে পাঠাইছে এবং আমার চাচা নিজের নামে জায়গা সম্পত্তি সব কিছুই কিনছে, বাট কোনোদিন আমারে কোনো কিছুর ভাগ দেয় না বা আমার কোনো মূল্যায়ন করে নেই। এই মেয়ের কথাগুলো শোনার পরে ভাই মনের অজান্তে আমার চোখে তখন পানি চলে আসছে। তখন আমার কাছে মনে হলো আল্লাহ, আমি তো একটা ভালো মেয়ের বদনাম দিয়ে যাচ্ছিলাম এবং এই মেয়েটার তো আসলেই দোষ নাই, সেই পরিস্থিতির শিকার এবং পরিস্থিতির শিকার হওয়ার কারণেই তার চাচা তার সাথে এগুলো করার সুযোগ পাইছে। তার নিজের মাঝে অনেক খারাপ লাগলো যে যাই হোক এই মেয়েটার সাথে এগুলো হচ্ছে, এটা আমি তো একজনে কিন্তু পুরুষ হিসাবে এটা আমি মানতে পারি না। আমার কাছে তখন খারাপ লাগার পরে আমি তখন মেয়েটারে বুঝাইলাম তুমি মন খারাপ করো না, ইনশাল্লাহ আল্লাহ তালা আছে এবং আল্লাহ তালা এটার বিচার করবে, সুষ্ঠু বিচার করবে, আল্লাহ তোমার পক্ষে আছে, তুমি মন খারাপ করো না। মেয়েটার আমি বুঝাই। তা বুঝানোর পরে এরপরে মেয়েটা আমাকে মাঝে মাঝে কল দেয়, আমাকে শিপন ভাই কেমন আছেন, ভালো আছেন কিনা, মহিনের কথা জিজ্ঞেস করে। আমি বললাম মহিন তো বিদেশ চলে গেছে, ভালো আছে, তুমি কি মহিনের সাথে কথা বলবা? ও আমাকে বলে দেখেন মহিনের সাথে আমি এমনি ফোনে কথা বলতাম ভালো লাগা থেকে, আমার নাম্বারটা কীভাবে জোগাড় করছে জানি না, কিন্তু ওর সাথে আমার তেমন কোনো প্রেম ভালোবাসা নাই। তাই আমি বললাম ভালো কথা, প্রেম ভালোবাসা না, ওর সাথে এমনি কথা কইতো। এমন করতে করতে এই মেয়েটার সাথে আমি সবসময় কথা বলতাম এবং কাজের ফাঁকে সুযোগ পেলে আমি তখন ওদের বাড়ির ওইদিকে যাইতাম, ওর সাথে আমার দেখা হইতো। ও আবার অনেক ভালো ছিল, আমার জন্য আচার চকলেট এটা ওইটা নিয়ে আসতো, যেটা একটা ছেলে মেয়েরে দিত তা একটা মেয়ে হয়েও আমার সবসময় এগুলো দিত। আমি শোনো প্যাকেট করে রেখে দিত, আমি গেলে আমারে দিত এবং ওরা আমি অনেক ভালোবাসতাম এবং রাত বেরাতে আমি ওর সাথে দেখা করার জন্য ওর ওই চাচার বাড়ির পিছনে যাইতাম। ও আমার সাথে এসে দেখা করতো এবং ওরে নিয়ে আমি অনেকবার অনেক জায়গায় ঘুরতে গেছি বলতে রাতে থাকতে পারি নাই, দিনের বেলায় সকালে ভোরে মোটর সাইকেল নিয়ে গেছি, বিকেল সন্ধ্যা হওয়ার আগে আবার ফিরে চলে আসছি। এইভাবে ওর সাথে আমার সম্পৃক্ততা অনেক ভালো, অনেক গভীর সম্পর্ক, অনেক মধুর সম্পর্ক। ও আমাকে যথেষ্ট বুঝে, আমিও ওকে সর্বদিক থেকে বুঝি এবং দুজনের মাঝে পারস্পরিক একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্কের সূত্র ধরে ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। এমন করে সম্পর্কটা সামনে দিকে যেতে যেতে একটা সময় আমি বললাম যে তোরি আমরা দুজনে বিয়ে করব, তুমি তোমার চাচাকে বিষয়টা জানাও। ও তখন আমাকে বলে আমার চাচা আমার জীবনও বিয়ে দিব না, চাচা যদি আমাকে বিয়ে দেয় তাহলে কি চাচা এই ধরনের সুযোগগুলো নিতে পারবে? আমি তখন বললাম যে এগুলো কি এখনও নেয়? ও বলে হ্যাঁ, উনি ঘরে কেউ না থাকলেই সুযোগ পাইলে এসে আমাকে এভাবে জড়াইয়ে ধরে, আমার সাথে এই ধরনের খারাপ কাজ করার চেষ্টা করে, এগুলো। আমি তখন বললাম তো ঠিক আছে, আমি আমার আব্বারে দিয়ে বিয়ের প্রস্তাবটা অ্যাটলিস্ট প্রস্তাবটা পাঠাই দেখি উনি কী বলে। উনি তো আর সারা জীবন তোমাকে এইভাবে লটকায় রাখবে না, বিয়ে তো একদিন দিবি। তাহলে আমি আমার চাচারে পাঠাই, আমার বাবারে পাঠাই বিয়ের প্রস্তাব দিই। ও তখন বলে তুমি দিয়ে দেখতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় না যে চাচা রাজি হবে, কারণ সে রাজি হলে মনে হয় না। পরে আমি আমার আব্বার দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাইলাম। বিয়ের প্রস্তাব পাঠানোর পরে ওই আমাকে তোরই যা বলো তাই হইল। আমার ওই আব্বাকে তিনি যখন প্রত্যাখ্যান করলো যে না, তিনি আর বাতিজির এখনও বয়স হয়নি, এত কম বয়স উনি বিয়ে দেবে না, বড় হলে বিয়ে দেবে, এই কথা বলে আমার আব্বাকে তখন ফিরিয়ে দেওয়ার পর আমি তখন বললাম যে তোরই তোমার চাচা তো বিয়ে দিবে না এবং তোমাকে তোমার চাচা বিয়ে দেওয়ার কোনো রকমের মন মানসিকতাও নাই, উনি আসলে বিয়ে দিবে না, আমি কি করতে পারি তুমি আমারে বলো। ও আমার বলে আমিও বুঝতেছি না যে তোমার আমি কি বলবো, বা আমার নিজের মাথায়ও কোনো কিছু আসতেছে না। আমার চাচার যে ক্যারেক্টারের সমস্যা আছে এটা অত্র এলাকার সবাই জানে এবং আমার চাচি খুদ সে নিজেও জানে, কিন্তু উনি এলাকার সর্দার মাতবর, এলাকার বিচার আচার করে, দরবার করে, এই জন্য ওনার সামনে কেউ পড়ে না এবং ওনাকে কেউ কোনো কথা বলে না। উনি যথেষ্ট পরিমাণের খুব পাওয়ার দেখায় চলাফেরা করে, যথেষ্ট পাওয়ারফুল একজন মানুষ। এইসব কথা তোরই আমারে বলতেছে। আমি তখন বললাম ঠিকই আছে, তোমার সব কথাই ঠিক আছে, তোমার চাচা পাওয়ারফুল, ক্ষমতা দেখানো লোক, ক্ষমতাধর লোক, আমি সব কিছুই মানলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি যদি এরকমই করে তাহলে কীভাবে হবে বলো, আর আমি তো তোমারই বিয়ে করব। ও তখন আমাকে হঠাৎ করে বলতেছে যদি আমাকে এতই ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে নিয়ে যাও, আমরা পালাইয়ে চলে যাব। আমি বললাম পালাইয়ে চলে যাব, কিন্তু পালাইয়ে গেলে কি তোমার চাচা পরে মানবে? তুমি কি আর ওই পরিবারে যেতে পারবা? ও আমাকে বলে পরিবারে যাওয়ার দরকার কি, তুমি কি আমাকে খাওয়াইয়া পড়াইয়া ভালোভাবে রাখতে পারবা না? আমি আমার চাচার কাছে আর কখনোই আসতে চাই না এবং এই চাচার মুখও আমি কখনো দেখতে চাই না। আমি তখন বললাম এইভাবে বলাটা কি ঠিক হবে, তোমারই আপন চাচা? পরে আমারে বলে জানো উনি যে অত্যাচার, অবিচার বা যে ধরনের অমানসিক নির্যাতন আমারে করছে বা যে ধরনের খারাপ কাজ আমার সাথে করার চেষ্টা করছে, এমন চাচার সাথে যে আমি কথা বলি, আমার তো কথা বলাটাই ঠিক না, ওনার সামনে পড়াও ঠিক না, ওনার সাথে কথা বলাও ঠিক না, বাট আমি এরপর ওনার সাথে কথা বলি। তা আমি ওনারে কোনোদিনও ওনার সাথে আমি থাকবো না বা আমি এই পরিবারে থাকতেও চাই না, এগুলোও বলতেছে। আমি তখন বললাম তাইলে কি তুমি আমার সাথে পালায় যাওয়ার জন্য প্রস্তুত? বলে হ্যাঁ পালায় যাব, তুমি যদি বলো আমি তোমার সাথে পালায় যাব।
এই কথা বলার পরে ঠিকই আমি একটা দিন তারিখ ঠিক করলাম, ঠিক করে আমি তোরা ওখান থেকে পালাই নিয়ে চলে আসলাম। ওদের মানে মাদ্রাসায় আসছে, মাদ্রাসায় পড়ার জন্য আসছে, ওই মাদ্রাসা থেকে আমি ওরে নিয়ে চলে আসছি, আমার এলাকাতে নিয়ে আসছি। আমি যেখানে থাকি, যেখানে আমার গোডাউন আছে ইলেকট্রিকের মাল টাল যেখান থেকে করি, ওইখানে একটা বাসা ভাড়া করছি। আইসা আমি ওইখানে নিয়ে আসছি। নিয়ে মনে করেন এর পরের দিনে হুজুর ডাইকা কলমা কাবিন করে বিয়ে করে ফেলছি। বিয়ে করে ওরা এখানে রেখে দিছি। এবং ওর চাচা তো তখন পাগলা কুত্তার মতো হয়ে গেছে, কিরে ও গেল কই। ওর চাচা কখনো এইখানে কখনো ওইখানে বিভিন্ন জায়গায় ওরে খুঁজতেছে, মানে তরিটাই খুঁজতেছে, তরি কোথায় গেল। তরির জন্য তখন পাগল হয়ে গেছে যে ও কই গেল, মানে ওর জন্য উনি কিচ্ছু বোঝে না। এরকম করে খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে বের করে ফেলছে যে তরিটা আমি নিয়ে আসছি। তা উনি তখন ওনাদের এলাকা থেকে লোকজন নিয়ে আসছে যে উনি ঘরদুয়ার ভাঙবে, আমাকে তরিকে নিয়ে যাবে, এই সেই, মানে প্রচুর পরিমাণে হাঙ্গামা করতেছে। ওনারে কেউ দমন ধরাইতে পারে না, কেউ পারতেছে না। তা একটা পর্যায়ে দেখলাম যে উনি থানা থেকে ওনার মামলাও করে দিছে যে আমি ওনার ভাতিজিরা ভাগায় নিয়ে আসছি। মানে বুঝে নে তো, পুলিশের টাকা দিলে যা হয় আর কি। এখন পুলিশ আমার খোঁজা শুরু করছে। এখন তরি তো আমার পক্ষে আছে, তরি তো আর নাবালিকা না, ও যে কোনো কিছু বুঝে না তা না, ও তো আমাকে ইচ্ছা করেই বিয়ে করছে। এখন পুলিশ টাকা খেয়ে পুলিশ আমার খোঁজা শুরু করছে। আমি তখন খুব বেকায়দায় পড়ে গেছি। পরে তরি তখন করলো কি, আমার একদিন বলতেছে, একটা কাজ করো শিপন, তুমি আমার চাচারে কল দাও, আমি কথা বলবো। আমি বললাম তুমি কেমনে আর কল দিবা, তুমি এই কথা বললে কী হবে, উনি তো মামলা করিয়ে দিছে। পরে বলে আমি যদি কথা বলি আমার চাচার সাথে, আমার চাচা মামলা উঠিয়ে নিব। আমি বললাম কী বলো, তুমি কথা বললে তোমার চাচা মামলা উঠিয়ে নিবে? বলে হ্যাঁ, আমি যদি আমার চাচার সাথে কথা বলি তাহলে আমার চাচা মামলা উঠিয়ে নেবে, তুমি চিন্তা করো না, আমি চাচার সাথে কথা বলি, তুমি আমার কথা বলতে দাও। আমি বললাম তাহলে তো ভালো কথা, তুমি কথা কও, তুমি কথা বলে যদি তোমার চাচা মামলা উঠিয়ে নেয় তাহলে তো কোনো সমস্যা নাই, মামলা যদি উঠিয়ে নেয় তাহলে তো ভালো কথা, তুমি কথা বলো। আমার বলতে আচ্ছা ঠিক আছে। পরে আমি ওর চাচারে কল দিলাম। কল দেওয়ার পরে ও কথাগুলো চাচার সাথে কথা করার পর ওর চাচারে কী জানিয়ে বলছে, আমার রুম থেকে পাশের রুমে গিয়ে ওর চাচারে কী বলছে। অ্যান্ড এই কথাগুলো বলার পরে ওর চাচা তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো তোর যেমনে ভালো হয় তুই এমনিই কর, আমি তোর কোনো কিছুতে বাধা দিব না, তোর যেভাবে ভালো হয় তুই যেটা করতে মন চায় তুই সেটাই কর, আমি তোরা বাধা দিব না। মানে কথাটা শোনার পর আমি তখন আসমান থেকে বললাম কিরি ঘটনা কি। ওর চাচা একেবারে মানে দুধে দেওয়া তুলসী পাতা হয়ে গেছে, বলে তোরই ঠিক আছে, আমি আর কোনো কিছু করবো না। এবং পরের দিন গিয়ে ওর চাচা তখন মামলা উঠে ফেলছে। তাই আমি বললাম যে কী ব্যাপার তোরই, তোমার চাচা এত হাঙ্গামা করলো, এত ঝামেলা করলো, তোমার উঠেই নিব, এই করবো সেই করবো, এত কিছু করলো, এখন হঠাৎ করে চুপ হয়ে গেল, মামলা উঠে নিল, ব্যাপারটা কি? তা বলে মামলা উঠে নিছে, কারণও আছে। বললাম কারণ? বলে আমি চাচারে বলছি যদি এরকম করো, হামলা নিয়ে যদি ঝামেলা করো তাহলে কিন্তু আমি সবার কাছে বলে দিব, পুলিশের কাছে গিয়ে বলবো যে তুমি আমার সাথে খারাপ কাজ করার জন্য আমার সাথে অনেক কিছু করছো, আমি লিগে বলে দিব। এবং আজকে প্রায় 5-6 বছর মতো তুমি আমাকে যৌন নির্যাতন করতেছো, আমি এগুলো পুলিশের কাছে বলবো, নাহলে তুমি মামলা উঠাও। এই ধমকগুলো দেওয়ার পরে আমি চাচার এটাও বলছি যে আমার মোবাইল ফোনে ভিডিও আছে, আমি ভিডিও কিন্তু করে রাখছি, আমি কিন্তু ভিডিও পুলিশটাই দেখাবো। তো এটা ধমক দিয়েছে, 4 জন মামলা উঠে নিছে। আমি বললাম বাহ, তাইলে তো আলহামদুলিল্লাহ, তাই তো কোনো সমস্যা নেই, মামলা যেহেতু উঠে নিছে তাহলে তার এই বিষয় নিয়ে কোনো কথা বলার দরকার নেই। ও বলে না, মামলা চাচা উঠে নিছে, এখন তুমি আর কোনো চিন্তা করো না, তুমি তোমার মতো করে এখন থাকো, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। তরির কথা শুনে তখন আমার অন্তরের তরিটা একটু ভিজলো যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি সব কিছু ঠিক আছে, আর কোনো ঝামেলা নাই। আমি তখন আমার জায়গা থেকে পুরো ফ্রি, যে আল্লাহ আমাকে একটা সুযোগ করে দিছে, এখন আমি তরির সাথে খুব ভালো করেই আছি, অনেক ভালোভাবে আছি, সব কিছু বলে আমি তার সাথে সংসার করতেছে। ও আমাকে অনেক বুঝে, আমিও ওকে অনেক বুঝি, এবং দুজনের মাঝে একটা মধুর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আমরা দুজনকে অনেক ভালোবাসতেছি, একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝি না, সারাক্ষণ একজন আরেকজনের মানে অন্তঃস্থলে মিশে আছি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার পরিবার তখন বিষয়টা জানতে পারছে। আমি কিন্তু আমার আব্বা আম্মাকে এই পর্যন্ত বলি নাই যে আমি বিয়ে শাদী করছি, বলি নাই। এবং আব্বা আম্মা যখন বিষয়টা জানতে পারলো, তারা তখন বলে যে তুই বউ নিয়ে বাইরে কেন থাকবি, আমরা তো তোর বিয়ে অস্বীকারও করি নাই, বা আমরা তো তোর বিয়াতে মেনেই নিছি যে ঠিক আছে সমস্যা নাই, তা তুই বউ নিয়ে বাড়িতে আয়, আমাদের কোনো অভিযোগ নাই, তুই বউ নিয়ে বাড়িতে আসলে আমরা তোর বউরে মেনে নিব, আমার আব্বা বলতেছে। আমি তখন বললাম যে দেখো, ভালো করে চিন্তা ভাবনা করো, তোমরা মানবা তো? আমার আব্বা বলে আমি মানবো, আমি মাইনে নিব, তোর বউরে আমি মাইনে নিব, আমার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নেই, তুই তোর বউ নিয়ে বাড়িতে আয়। এবার আমি তরিরে নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আব্বা আম্মা যেহেতু বিষয়টা মাইনে নিছে, এলাকার লোকজনও গণ্যমান্য লোকজন আছে, তারাও সবাই মাইনে নিল। আমার আব্বা বলে তাহলে একটা অনুষ্ঠান করি। আমি তরির চাচারে বললাম, তরির চাচা বলতেছে যে না, কোনো অনুষ্ঠানের মধ্যে আমি নেই, উনি রাজি হয় না। তারপরেও আমার আব্বা বুঝাইলো যে দেখেন বিয়ে যেহেতু হইছে, আর আপনার তো ভাগ্নি বাতিজি, তাহলে একটা ছোটোখাটো অনুষ্ঠান করি। তাই গ্রামের মানুষের চাপে পড়ি, তখন তরির চাচা অনুষ্ঠান করার জন্য রাজি হয়। তাই না, আমার আব্বা তখন কিছু লোকজনকে দাওয়াত দেয়, সব জায়গা থেকে মেহমান অতিথি আসে, এসে তখন তরির সাথে আমার পারিবারিকভাবে একটা অনুষ্ঠান করেই দেন আমি তরির আবার ওর বাড়ি থেকে উঠে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কোনো সমস্যা নাই, তরির সাথে থাকতেছি। অ্যান্ড এই অনুষ্ঠানটার পরে, বিয়ের এই অনুষ্ঠানের পরে তরির চাচা তখন আমার সাথে খুব ভালো হয়ে গেল।
আমার সাথে অত্যন্ত ভালো। শিপন তুমি আসো, তার বাড়ির ডিজাইন কিভাবে করবে, ঘর কিভাবে করবে, এটা কিভাবে করবে, ওইটা কীভাবে করবে, সব কিছু আমার সাথে আলোচনা করতেছে। সব কিছু আমাকে জানাচ্ছে যে এটা এইভাবে করবো, ওইটা ওভাবে করবো, তুমি কি বলো। মানে সর্বদিক থেকে উনি আমার সাথে খুবই ভালো ব্যবহার করতেছে, খুব ভালো ব্যবহার করতেছে। আমি ওনার সাথে মোটামুটি সর্বদিক থেকে মিশে আছি, তিনি আমার সাথে মিশে আছে, এবং দুজনের মাঝে মোটামুটি পারস্পরিক অনেক মধুর সম্পর্ক হয়ে গেছে। উনি আমারে বলে যে তুমি আমার ভাতিজির বিয়ে করছো, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, এটা ওইটা বলে আমার সাথে উনি ভালোভাবে আছে। জমিতে উনি ফসল ফলায়, আমারে বলে, পুকুরে মাছ ধরে আমার বাড়িতে নিয়ে দিয়ে আসে, একদম মধুর সম্পর্ক। এরকম করে প্রায় 7-8 মাসের মতো আমাদের মানে বিবাহিত জীবন কাটলো। তো এই 7-8 মাসে কিন্তু তোরে কিন্তু বাচ্চা কনসেপ্ট করে নাই বা ওর কিন্তু বেবি হয় নাই। এখন বেবি কেন হয়নি ওটা কিন্তু আমি জানি না। ওর কি কোনো শারীরিক সমস্যা নাকি আমার কোনো সমস্যা, কী কারণে বেবি হলো না ওটা জানি না। বাট দুজনের মাঝে মধুর সম্পর্কে, এমনি কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা সর্বদিক থেকে খুব ভালো আছি। মানে এইভাবে আলহামদুলিল্লাহ কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে তরির আম্মুর সাথে কিন্তু আমার এত, মানে তরির চাচির সাথে আমার এত মধুর সম্পর্ক, আমি নিজের মায়ের চেয়ে ওনাকে বেশি আদর করি। মানে আমি নিজের আম্মুর জন্য সবসময় শপিং করি না বা এটা ওইটা করি না, ওনার জন্য করি। দেখেন একটা বাজারে ভালো মাছ পাইলাম, আমি ওনার জন্য নিয়ে যাই। একটা ভালো কোথাও কোনো কিছু পাইলাম, আমি ওনার জন্য নিয়ে যাই। মানে আমি ওনাকে এত আদর করি, এত আদর করি। উনি যখন যেটাই আমার কাছে চাই আমি ওইটাই দিই। তা বিয়ে 7-8 মাস পরে একদিন উনি আমার বলতেছে যে শিপন, আমি তো বাবু একটা বিপদে পড়ছি, আর তুমি যদি আমার বিপদটা থেকে রক্ষা করো। আমি বললাম ভালো কথা, কী বিপদে পড়ছেন? উনি বলে রংপুর শহরে তখন ওনার মেয়ে রিপা, তরির চাচাতো বোন রিপা তখন রংপুর শহরে কোথায় যেন একটা চাকরি পাইছে, একটা ব্যাংকে না কোথায় যেন চাকরি পাইছে, ওখানে চাকরি করে। তা আমাকে বলতেছে আমার মেয়েটা তো ওইখানে চাকরি করতেছে, তো এখন আমি মেয়েটারে যে কোনো মেসে রাখবো, মেসে রাখাতে আমি আসলে বিশ্বাস তো না। বিভিন্ন জায়গা থেকে মেয়েরা আসে, এগুলো একসাথে থাকে খারাপ হয়ে যায়, বিভিন্ন খারাপ ছেলেদের কাছে চলে যায়, খারাপ হয়ে যায়। তো আমি আমার মেয়েটারে মেসে রাখতে চাই না, আমি আমার মেয়েটারে এমন একটা জায়গায় রাখতে চাই যে আমার মেয়েটা ওই জায়গায় থাকলে সেফ থাকবে, ভালো থাকবে, এবং ভালো একটা জায়গায় রাখতে চাই। তা আমি তখন বললাম ভালো কথা, ভালো একটা জায়গায় রাখতেছেন, তো ভালো একটা জায়গায় আপনি কই রাখবেন আপনার মেয়েরে? পরে আমার বলে আমি একটা বাসা ঠিক করছি, মানে ওইখানে তো আসলে একটা মেয়ের জন্য সিঙ্গেল কোনো বাসা পাওয়া যায় না, এবং সিঙ্গেল কোনো বাসা কেউ দিচ্ছে না। বিভিন্ন জায়গায় যাচ্ছি, বাসা খুঁজতেছে, বাসা পাই না। এখন তুমি তো আমার ছেলের মতো, তোমার একটা কথা ঘুমো, এই কথাটা তুমি তো রেডিও বলার দরকার নেই। আমার যদি তুমি মা মনে করে থাকো, তাহলে মায়ের দিকে তাকে আমার একটু উপকার করো। আমি বললাম যে চাচি ভালো কথা, আমি আপনার উপকার করবো, সমস্যা তো নাই, আপনি আমার কাছে আমার মায়ের মতো, আপনি বলেন না কী হয়েছে, কী উপকার করা লাগবে। তারপর আমার বলতেছে যে রিপারে তুমি হাজবেন্ড পরিচয় দিয়ে একটা বাসা নিয়ে দিবা, এক রুমের একটা বাসা নিয়ে দিবা, কারণ ওরা তো আর সিঙ্গেল বাসা ওইভাবে কেউ শহরে ভাড়া দেয় না, কোথাও ভাড়া পাওয়া যায় না, এবং অন্য মেয়েদের সাথে মেসে আমরা রাখতেও পারি না, অ্যান্ড ব্যাচেলার একটা মেয়ের ওরকম কেউ বাসাও দেয় না। তা তুমি যদি স্বামী পরিচয় নিয়ে বাসাটা নিয়ে দাও, তাহলে মনে করো একটা বাসা পাবে, ফ্যামিলি বাসার মধ্যে ভাড়া নিতে পারবে। আমি বললাম যে চাচি এটা কি ঠিক হবে, আপনি যেটা বলতেছেন এটায় পরে কোনো ঝামেলা হবে না তোরই জানতে পারলে? বলে তোরই জানবে কেন, তোর তো জানার দরকার নেই, আর তুমি ওরা মানে বউ পরিচয় দিয়ে বাসাটা নিয়ে দিবা, ওইখানে তো তুমি থাকার দরকার নাই, তুমি তো এখানে থাকবে না, যাবো আমি মাঝে মাঝে, আমি যাবো, আমি থাকবো। আমি বললাম আপনি নিয়ে দেন। উনি বলে না রে বাবা, আমি গেছি, আমি 3-4 জায়গায় ওরে নিয়ে গেছি, সবাই একটা কথাই বলতেছে যে যদি ওর হাজব্যান্ড হয় তাইলে বাসা ভাড়া দিব, নাইলে বাসা ভাড়া দিব না। মা পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়, এরপরে মা আর থাকে না, মেয়ে একাই থাকে, এবং ওইখানে অবৈধ কাজ করে, বিভিন্ন ছেলেদেরকে নিয়ে অবৈধ কাজ করে, খারাপ কাজ করে। এই জন্য এভাবেই তিনি বাসা ভাড়া দিবে না। তিনার কথা ফাইনাল, প্রতিটা বাড়িওয়ালার কথা ফাইনাল যে হাজব্যান্ড হলে বাসা ভাড়া দিবে, নাইলে না। তাই আমি বললাম যে তাই এইটা কি আমি করা ঠিক হবে না? বলে হ্যাঁ ঠিক হবে। এই বলে আমি তখন তরিরও বিষয়টা জানাইলাম না। আমি তো বললাম যে আমি তরির চাচির এতটাই বিশ্বাস এবং ভালোবাসতাম, যেটা আমার নিজের মায়ের চেয়েও বেশি। আমি আমার মাকে এতটা ভালোবাসতাম না, বা এত বেশি মায়ের প্রতি টান ছিল না, তরির চাচির প্রতি আমার যতটা টান ছিল আর কি, ভালোবাসা ছিল। এবং তুমিও আমাকে অতিরিক্ত ভালোবাসা দিয়ে আমার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিছে। আলহামদুলিল্লাহ এইভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে তরির চাচি তখন বললো আমাকে যে ঠিক আছে, তুমি কোনো কিছু চিন্তা করো না, সর্বদিক থেকে আমি আসছি, আমি সব কিছু করবো, বা এটা উনি আমার সাথে খুব ভালো করেই চলাফেরা করলো, বা সব কিছু ঠিক হলো। বা এরকম করে দিনের রাতগুলো কাটতে কাটতে আমি তখন কী করলাম, ঠিকই আমার হাজব্যান্ড পরিচয় দিয়া তরিরে আমার বউ বানায়, আমি তখন ওইখানে তরিরে 2 রুমের একটা বাসা ভাড়া করে দিলাম। 2 রুমের একটা বাসা ভাড়া করে দিলাম। আমি সহ গেলাম, বাড়িওয়ালার সাথে কথাবার্তা বলে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা এখানে থাকবো। এবং তরির আম্মাও বললো যে আমার মেয়ের জামাই, উনিও তখন পরিচয় দিল, নিয়ে বাসা ভাড়া দিলাম। তো নিয়ে বাসার মধ্যে তরির বোন রিপা আছে, সমস্যা না, আমিও মাঝে মাঝে যাচ্ছি। রিপার আম্মা আমাকে বলে, চাচি আমারে বলে যে চলো রিপারে দেখে আসি, আমারে নিয়ে যায়, আমিও যাই, খাওয়া দাওয়া করে আসি। এমন করে সময়গুলো কাটতেছে। তো তোরই কিন্তু আমার আব্বা আম্মার প্রতি অনেক ভালোবাসা। আমার আব্বার ছাড়া কিছু বোঝে না, আমার আম্মার ছাড়া কিছু বোঝে না, তাদের জন্য রান্না বাড়া, খাওয়া দাওয়া, মানে সম্পূর্ণ তাদেরকে নিয়ে তোরই মহাব্যস্ত, তাদের মাঝেই তোরই পড়ে আছে, ডুবে আছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে
একটা পর্যায়ে হলো কি, হঠাৎ করে কিছুদিন পরে তরি জানি কেমন চেঞ্জ হয়ে গেছে। মানে চেঞ্জ বলতে আমার সাথে খুব একটা কথা বলে না, একটু গম্ভীর গম্ভীর ভাব, একটু রাগান্বিত ভাব। কী হলো, এত গম্ভীর ভাব কেন, রাগান্বিত ভাব কেন, আমার সাথে কথা বলে না। এই বলে কিছুদিন পরে হঠাৎ করে ও বললো আমার চাচার বাড়িতে যাব। আমি কয়েকটা দিন বেড়ে আসলে আমার ভালো লাগতেছে না। আমার আম্মাও বলে যেহেতু বাচ্চা কাচ্চা হয় না, একটু ঘুরে ফিরে আসলে হয়তো ভালো লাগবে, যাক না ওর বাপের বাড়ি থেকে ঘুরে আসুক, আমার বাড়িতে তো অত কাজ টাজ নাই। মানে তখন দেখে গেলো বেড়াইতে তার বাড়িতে গেল, তার চাচার বাড়িতে গেল, এবং চাচার বাড়িতে যাওয়ার পরে সে আর আসে না। ওইখানে গিয়া ও আর আসে না, আমার বাড়িতে আর আসে না। কিরে আসে না কেন? আমি গিয়া বলি তুমি আসো না, ও বলে আমি যাবো না, আমি যাবো না। এভাবে সপ্তাহখানি কেটে গেল। একদিনও আমাকে ডিরেক্টলি আমার ফোনে একটা মেসেজ দিল যে শিপন তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে সংসার করব না, এবং আমি তোমাকে অচিরেই ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আমি তোকে ডিভোর্স করব। বাই রাত মনে হয় 1টার দিকে আমি ওর মেসেজটা পাইলাম। 1টার দিকে মেসেজটা পাওয়ার পরে মনে হয় আমার তখন হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছে। ওমা এটা কি, ওমা এটা কি, এটা কী ধরনের মেসেজ দিল আমারে। আমি এখান থেকে শোয়া থেকে দৌড়ে উঠে সাইকেল নিয়ে, ওদের গ্রাম কিন্তু অনেক দূরে, ওই অনেক দূরের গ্রামে চলে গেছে সাইকেল চালায়। শেষ রাতে আমি গিয়ে উঠছি। উঠার পরে আমি মানে ঘরের দরজার মধ্যে যাই ডাকতেছি, তোরই দরজা খোলো, তোরই দরজা খোলো, তোরই দরজা খোলো, এটা তুমি আমার কী লিখলা, এটাই আমি চাচা বলছি। তো ওদের বাড়িতে ওদের একটা কাজের ছেলে আছে, তোরই চাচার বাড়িতে, নাম হচ্ছে ইয়াকুব। ইয়াকুব কাজের ছেলে এবং তোরই চাচা দুজনে তখন ওই গরুসুর বলে লাভ দিয়ে চিৎকে দিয়ে উঠছে। আর আমি বললাম চাচা আমি আমার কথা কিছু শুনি, ওই চোর গরু চোর বলে দিছে চিৎকার। গরুচোর চিৎকার দেওয়া মাত্র চারপাশ থেকে মানে মৌমাছির মতো মানুষ বেরিয়েছে, মৌমাছির মতো মানুষ বাইরে রে ভাই। ওর চাচা করছে কি, একটা কালো কাপড় দিয়ে আমার মুখটা পেঁচায় ফেলছে। আগে কোনো কিছু বলার সুযোগ দেয় নাই। এই জায়গায় আমার এমন পিটাইছে গরুচোর বইলা, এইভাবে আমার মারছে, মাইরা আমার আধা মরা করে ফেলছে। আমি একদম অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান অবস্থা আমার তখন হসপিটালে ভর্তি করাইছে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার মুখ থেকে তখন লালা বেরোইতেছে, মানে এরকম রক্তের লালা বেরোইতেছে। কিরে এত পরিমাণে মানুষকে মারতে পারে, আমার গরুর মতো পিটাইলো, মুখ দিয়ে লালা বের করে ফেলছে। আমি কান্নাকাটি করতেছি, চিৎকার করতেছি, আমার এইভাবে কেন মারলো। হসপিটালে আমার ভর্তি করায় রাখছে। টানা 21 দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমার হাত পা ভেঙে ফেলছে, এমন পিটাইছে। বাড়িতে আসার পরে হাত পা নাড়তে পারি না, খুব খারাপ অবস্থার মধ্যে আছি। বাড়িতে আনার সপ্তাহখানিক পরেই আমি জানতে পারি ওর চাচার বাড়ির যে একটা কাজের ছেলে আছে ইয়াকুব, ওই ইয়াকুবের সাথে নাকি আমার তোরের বিয়ে হয়েছে, মানে তোরে বিয়ে করবে ইয়াকুবরে, এবং আমার এই ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে। কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটার হয়তো আমার বাড়িতে চলে আসবে। এই যে তোর এইগুলো করতেছে, কেন করতেছে আমি এটাই বুঝতেছি না। এই কাজগুলো কেন করতেছে, আমার অপরাধটা কি, আমি অন্যায়টা কী করলাম। আমি ওর চাচিও আমার সাথে কথা কয় না, ওর চাচাও আমার সাথে কথা কয় না। মানে তোরই যতদিন আমার সাথে ভালো ছিল, ওদের ফুল ফ্যামিলি আমার সাথে ভালো, সবাই আমার সাথে ভালো। যখন রে ভাই তোরই খারাপ হয়ে গেল আমার কাছ থেকে, তখন সবাই আমার কাছ থেকে খারাপ হয়ে গেছে। ওর চাচা মাচা যা আছে সবাই, কেউ আর আমার সাথে কথা বলে না। এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম। তোরই যখন আমার বিয়ে করছে, আমার বাড়িতে আসছে, তখন কিন্তু আমি তোরির সয় সম্পত্তির জন্য বিভিন্ন আইনি আদালতে কিন্তু আমি দৌড়াইতেছি। এবং তোরই চাচারাও বলছি যে তোরই যে সম্পত্তি পাবে ওর বাবার কাছে, ওই সম্পত্তি তো আপনি দখল করে আছেন, সম্পত্তিগুলো আপনি দিয়ে দিয়েন। উনিও কিন্তু আমার বলছে সম্পত্তি দিয়ে দিব, এবং যেই সম্পত্তি আমি পামো তোরই কাছে, তোরিরা ওই সম্পত্তি আমার তোরির নামে দিয়ে দিবে, এটা কিন্তু আমার বলছে। এবং বলার পরেই কিন্তু ঘটনাগুলো ঘটে গেল। এরকম করতে করতে আমি তো তখন ভাই শোয়া থেকে উঠতে পারি না, একদম ঘরের মধ্যেই শুয়ে আছি। শোয়া থেকে আমার উঠার কোনো উপায় নেই, পুরো শরীরে ব্যথা, ব্যান্ডেজ করা। এমন করতে করতে আমার বাড়িতে ডিভোর্স লেটার চলে আসছে। এই আপনার ডাকের মাধ্যমে ডিভোর্স লেটার আসছে। ওই ডিভোর্স লেটার বাড়িতে আমি অবাক, কিরে আমাকে ডিভোর্সও কেন করবে, কাবিনের টাকাও চান, ও আমাকে মাফ করে দিয়েছে সব কিছু থেকে। এবং এমতো অবস্থা তখন ইয়াকুবরে বিয়ে করে ফেলছে। ইয়াকুবরে বিয়ে করছে এবং ইয়াকুবকে বিয়ে করছে, এটা জানতে পারার পরে মানে আমার যে এত কষ্ট লাগছে। ওদের বাড়িতে জাস্ট একটা কাজের লোক আর কি, কাজ করতো ওদের বাড়িতে, ওই কাজের ছেলেটারও বিয়ে করে ফেলছে। কেমনে পারলো এই কাজটা করতে, এবং এই কাজটাও করার আগে কি একটাবারও চিন্তা করলো না যে ঠিক কী করতেছে। আমার কোনো কথাই মূল্যায়ন করলো না, আমার কোনো কথাই শুনলো না। আমি যত চিল্লাইলাম, যত পাগলামি করলাম, যত বুঝাইলাম, আমার কোনো আমার কোনো চিল্লানি, আমার কোনো কথাবার্তার কোনো মূল্যায়ন ওরা দিল না। না দিয়ে তোরই তখন ওই চাচার কথা মতো না কার কথা মতো নিয়ে ইয়াকুবরে বিয়ে করে ফেলছে। আমি খুবই অসুস্থ। এখন আমার আশেপাশের মানুষরা বুঝায় মেয়ে খারাপ, এই মেয়ের সাথে কথা বলার দরকার কি, এরকম করে যেহেতু চলেই গেছে, চাচার মতো অন্য একটা ছেলেরই বিয়ে করে ফেলছে, বাড়ির কাজের লোকেরই বিয়ে করে ফেলছে, এই মেয়ের সাথে যোগাযোগ রাখি না, ওর সাথে কথাবার্তাও বলবি না, ওই খুবই খারাপ, ওই মেয়ের সাথে কথাবার্তা বলার দরকার নেই। এই কথাই সবাই মিলে আমারে বলতেছে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝলাম
আর আমার এটা বোঝানো লাগবে না, আমি ওর সাথে আর কথা বলবো না। বা যাই হোক, আমার ভিতরে একটা রাগ কাজ করছে আর কি, যে তুই আমার সাথে এই কাজটা কেন করলি, এবং কেন তুই আমাকে হঠাৎ করে বিয়েও করলি, আমার সাথে পালাইও আসলে, আমাকে ডিভোর্স তো করে দিলি, এবং তোর বাড়িতে আমি গেলাম তোর জন্য, আমি এখানে একটা মায়েরও খেলাম, আমার একটা রকম তুই মায়েরও খাওয়াইলি, এবং এখনও তোর বাড়ির কাজের বলা ইয়াকুবরে কেন বিয়ে করলি। সব কিছু মিলে আমি তখন খুব রাগ, আমি ওর সাথে কথা কই না, আমি আমার মতো করে সময় কাটাইতেছি, পোলাপানির সাথে চলাফেরা করতেছি, এবং অসুস্থ শরীর নিয়ে যতটুকু পারতেছি মাঠে ঘাটে যাচ্ছি, কাজ করতেছি, এবং ওই ইলেকট্রিকের কাজ টুকিটাকি করতেছি, এমন করেই সময়গুলো কাটাইতেছি। এভাবে দীর্ঘদিন কেটে গেল, প্রায় অনেকগুলো দিন কাটছে, আপনার প্রায় 3-4 মাসের মতো। 3-4 মাস পরে আমি ওই এলাকাতে তো আমার লোকজন আছে, যেহেতু আমি বিয়ে শাদী করছি, আমার শ্বশুর বাড়ি বিভিন্ন লোক আছে, ওদের মাধ্যমে আলোচনা করি, ফোনে কথাবার্তা বলে জানতে পারি যে তরি নাকি ওইখানে শান্তি নাই, ইয়াকুব নাকি তরির গায়ে হাত তোলে, তরিরে মারে, সবসময় তরির গায়ে হাত তোলে, ইয়াকুব তরির সাথে ভালো সম্পর্ক নাই। এবং কিছুদিন পরে এও জানতে পারি তরি নাকি পালায়া চলে গেছে বাড়ি থেকে। রংপুরে ওদের ওই যে গ্রাম ছিল, ওই গ্রাম থেকে পালায়া চলে গেছে, কোথায় চলে গেছে ওটা তো জানি না, বাট চলে গেছে। সবাই বলতেছে ও চলে গেছে, ও আর কখনো এই গ্রামে আসবে না, ওই চলে গেছে। কই চলে গেছে, কোন জায়গায় চলে গেছে, এগুলো তার আমি বুঝতে পারতেছি না যে কোথায় চলে গেল, কোন জায়গায় চলে গেল। এভাবে দীর্ঘ অনেকগুলো দিন কেটে গেল। তারা বাপ্পা আমারে বিয়ে করায় বা আমার বিয়ে করানোর জন্য চাপ দিতেছে, তুই বিয়ে কর। আমিও তখন বিয়ে শাদী করি না, যেহেতু তরির মন থেকে ভালোবাসছি, ওর জন্য আমি এত কিছু করছি, এত এত ত্যাগ তিগিত্যা, এত ভালোবাসি ওর জন্য, তাইলে আমি ওরে বিয়ে করবো, বা যদি কোনোদিন ও আমারে ফিরে পাই আমি ওরে বিয়ে করবো, আমি অন্য কারো বিয়ে করবো না। এইভাবেই দীর্ঘ প্রায় 2টা বৎসর বাই কেটে গেছে। 2টা বৎসর আমার তরির সাথে কোনো যোগাযোগ নাই, তরি চাচার সাথেও আমি কথা বলি না। এবং ইয়াকুব তো তরির বিয়ে করলো, ইয়াকুবও তখন ওই তরিদের চাচার বাড়িতে কাজই করতেছে, হাল্লার কাজ, মানে মাসটিয়া যেই বদলা কাজ এবং বদলা কাজ করতেছে। এভাবে 2 বছর পরে একদিন হঠাৎ করে একটা লোকে ফেসবুক লাইভে, মানে তখন ফেসবুক লাইভ হইতো মোবাইলে, লাইভ অনুষ্ঠানে, ফেসবুক লাইভে একটা লোকে তরিরে ধরছে, ধইরা আরও কিছু মানুষের সামনে অপমান করতেছে। ফেসবুক লাইভে যে দেখেন এই মেয়ে, এরে দেখতে শুনতে এরকম ভালো এবং সুন্দর চেহারা, এই মেয়ে রাস্তার মধ্যে ভিক্ষা করে, রাস্তার মধ্যে ভিক্ষা করে। এরা এই মেয়ে যদি কোনো কাজ করতো তাহলে মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারতো, অনেক ভালো অবস্থানে যেতে পারতো, কিন্তু কোনো কাজ কাম করে না, ভিক্ষা করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ভিক্ষা করে ঘর বাড়ি বানাইতেছে, ভিক্ষা করে আজকে ঢাকা শহরের এক ভিক্ষুকের, এক একটা ভিক্ষুকের বড় বড় বিল্ডিং দালান কোথা, ওরা ভিক্ষা করে জীবিকা চালায়। মানে এইটা ওইটা বলে ধরেন প্রচুর পরিমাণের গালাগালি করতেছে, মানে তরিরে। এই ভিডিওটা তখন হঠাৎ করে আমার সামনে আসছে, এই ফেসবুকের মধ্যে ভিডিওটা আমি দেখলাম। দেখার পর আমার ভিতর তখন মনে আরেক ব্যাপার কি, এত বছর পরে আমি তরিরে দেখলাম, আর তাও ঢাকার মধ্যে ভিক্ষা করে, তাহলে কারণটা কি, ঢাকার মধ্যেও কেন? এবার এই ফেসবুক যেই লাইভ করেছিল, আমি তখন ওই লোকটার লগে ইনবক্সে যোগাযোগ করি, প্রায় 2-3 দিন মেসেজ দেখার, ওনার তো অনেক বড় একটা আইডি, উনি কারো মেসেজ ওভাবে রিপ্লাই করে না। একটা সময় আমার মেসেজ রিপ্লাই করছে। আমি তখন বললাম যে ভাই, আপনি যে ওই দিন এই মেয়েটার লাইভ অনুষ্ঠানটা করছিলেন, মেয়েটা কোথায় থাকে? বললো মগবাজারে, ঢাকা মগবাজার। বললো যে মগবাজার ফ্লাইওভারের নিচে ওইখানে থাকে, ওইখানে ভিডিও করছি। আমি বলি ভাই, আমি কি আপনার লোকের দেখা করতে পারি? উনি বলে হ্যাঁ দেখা করতে পারেন, আমি ঢাকা ওই জায়গায় থাকি। তার পরের দিন আমি তখন রওনা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিয়ে শাদিও করি না আর, ওভাবে ইলেকট্রিকের কাজ করি, 5 ফিল্টারে কাজ করি, মানুষের এইটা ওইটাই করি। আমি তখন রংপুর থেকে দৌড়ে তখন পরের দিন আমি ঢাকাতে চলে গেছি। ঢাকাতে গিয়ে ওই লোকের সাথে দেখা হইলো। ভাই বললাম যে ভাই রে, যে লোকটারা, যে মেয়েটারা আপনি লাইভ অনুষ্ঠান করছিলেন, ওই মেয়েটা কিন্তু আমার বউ। উনি বলে কী বলেন আপনার বউ? আমি বললাম হ্যাঁ আমার বউ। তা বলো ভাই, আমি তো এই মেয়েরে চিনি না, ফ্লাইওভারের নিচে ভিক্ষা করতে দেখছি, দেখার পরে আমি আপনারা জানাইছি, বা আমি এটা অনুষ্ঠানটা করলাম, দেন আপনারা দেখছেন। তা আমি কিন্তু এই মেয়ের ঠিকানা ঢুকানো কোথাও জানি না, কোথায় থাকে না থাকে তার কোনো রকমের ঠিকানা আমার কাছে জানা নেই। আমি বললাম ভাই কোন জায়গায় দেখছেন, আপনি আমার একটু নিয়ে যান ওইখানে। তাই ভাইটা তখন ভালো আছে, আমার ওই জায়গায় নিয়ে গেল, যে বললো যে ভাই এই জায়গায় দেখছি। তা এখন কোথায় আছে এটা আমি বলতে পারি না। তা আমি তখন এখানে বিভিন্ন, মানে আরও যে অন্য অন্য ফকিরে আছে ওদেরকে জিজ্ঞেস করি যে ভাই এই মেয়েটা, ছবি আছে আমার কাছে, ছবি দেখায় যে এই মেয়েটা। বলে এই মেয়েটা তো এখানে মাঝে মাঝে আসতো, এসে ভিক্ষা করতো ফ্লাইওভারের নিচে, কিন্তু ইদানিং তো আর আসে না। ওই দিন একটা লোকে লাইভ অনুষ্ঠান করছিল, মোবাইল দিয়ে ভিডিও করছিল, এরপর আর এদিকে আসে না। তাই আমি বললাম কই থাকে বা কই আছে যে বলতে পারেন? বলে না রে বাবারে, আমরা বলতে পারি না কই আছে না আছে, কই থাকে না থাকে। তা ওই মেয়ে খারাপ মেয়ে, সব মহিলারা বলো নাকি খারাপ। তাহলে খারাপের কী করছে ও? আমি তখন ওরে খুঁজতে শুরু করি। আমি আর মানে রংপুরে আর ফিরে গেলাম না, ঢাকায় থেকে আমি তখনই আমার মানে যে টাকা নিয়ে আসছিলাম রংপুর থেকে, ওই টাকা ভাঙিয়া খাইতেছি, হোটেলে থাকতেছি, এবং একদিন মগবাজার, মালিবাগ সহ ঢাকার বিভিন্ন পয়েন্টে আমি ওরে খুঁজতেছি, ছবি দেখাইতেছি বিভিন্ন ভিক্ষুকরে, যেহেতু ভিক্ষা করতো, অনেকে হয়তো যারা ভিক্ষুক তারা চিনবে, তাদেরকে দেখায় যে ভাই এই মেয়েটারে দেখছেন কিনা, বা এই মেয়েটার দিকে আসছে কিনা। কেউ চিনতে পারে না, সবাই বলে যে না দেখি নাই।
এক একজন এক এক কথা বলে, দেখি নাই, কেউ এটা বলে কেউ ওইটা বলে, এক একজন এক এক ধরনের কথাবার্তা বলে। তা আমি আর ওরে পাইতেছি না। এইভাবে খোঁজাখুঁজি করতে 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 অনেক দিন পর্যন্ত খুঁজলাম, বাট ওর কোনো সন্ধান আমার কাছে নাই। ওর কোনো সন্ধান আমার কাছে নাই, আমি ওরে পাই না। দীর্ঘ প্রায় 15-20টা দিনের মতো আমি ঢাকা শহরে কুকুরের মতো রাস্তা রাস্তা ওরে খোঁজ করছি। 20 দিনের মতো আমি ওরে পাই না। 20 দিন পরে আমি পুনরায় আবারও চলে গেছি ইয়াতে, আপনার রংপুরে চলে গেছি। রংপুরে গিয়ে আমি তখন আবার ওইখানে কাজ টাজ করতেছি। ওই যদি পাইলাম না, হঠাৎ করে একবার ফেসবুকে দেখলাম কই গেছে না, তা তো যায় না। রংপুর ওইখানে কাজ টাজ করতেছি, আবার ওইখানে গিয়া এমন করতে করতে হঠাৎ করে একদিন আমার ইয়াকুবের সাথে দেখা। মাঠে কাজ করতেছি, মাঠে কাজ করে ইয়াকুবের সাথে দেখা। ইয়াকুবের সাথে কিন্তু আমার সম্পর্কটা ভালো নাই, এমনিতেও এর আগে ওর সাথে আমার অনেক তর্কাতর্কি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে। এবং ওই ইয়াকুবের সাথে দেখা হওয়ার পর আমি দিয়ে ইয়াকুবরে ধরলাম, ধৈরা বলতেছি ওই মাঠের মধ্যে, আমি বলে বেটা তুই একটা বেয়াদব, এ মেয়েটা তোরে বিয়ে করলো, তুই তার এইভাবে কষ্ট দিলি, কষ্ট দিয়ে আজকে ঘরদুয়ার ছাড়া মেয়েটা ঢাকাতে ভিক্ষা করে, আমি ঢাকাতে তারে খুঁজছি পর্যন্ত তারা পাইনি। পরে আমার বলে ভাই আপনার তোরের কিন্তু কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই, সব দোষ ওর চাচার। আমি বললাম ওর চাচার মানে ওর চাচার কী দোষ? বলে ভাই আমি বউ লিয়া শুয়ে থাকি, রাতের বেলা এসে ওর চাচা ওরা ডাইকে নিয়ে যায়, আর ডাইকে নিয়ে যায় এবং ও চলে যায়। এবং চাচা আমার সামনে আমার বউয়ের হাত ধরে বিভিন্ন অঙ্গে হাত দিয়ে বেঁধে আমি দেখতে পাই। আর আমি এগুলোতে প্রতিবাদ করি বলে ওর চাচা আমার সাথে খারাপ ব্যবহার করে। এখন আমি যেহেতু ওদের বাড়িতে কাজ করি, আমি এখন কী করবো, আমিও তোর সাথে খারাপ ব্যবহার করি। তাই একটা পর্যায়ে তোর আর এগুলো সহ্য করতে পারে নাই, সহ্য করতে না পেরে তোর বাড়ি থেকে চলে গেছে, বাড়ি থেকে চলে গেছে। আমি বললাম ইয়াকুব আমার একটা সত্যি কথা বলবা, তুমি তো ওই বাড়িতে কাজের লোক হিসাবে ছিলা, দীর্ঘদিন ধরে আসো, এবং তুমি তো জানবা তোরই আমারে ছেড়ে গেল কেন, আমার অপরাধটা কি? তখন আমার বলতেছে যে শিপন ভাই আপনার অপরাধকে আপনি জানেন না, আপনার অপরাধ আপনি রিপারে বউ পরিচয় দিয়া আপনি ওইখানে বাসা ভাড়া নিছেন। হ্যাঁ বলি হ্যাঁ এটা তো সত্য, রিপারে বউ পরিচয় দিয়ে আমি ওখানে বাসা ভাড়া নিছি। তা কী হয়েছে? পরে বলে রিপার মা এটা একটা মাস্টার প্ল্যানিং খাটাইছে, মাস্টার প্ল্যানিং খাটাইয়া তোর এই কাছে বলছে যে দেখ তোর জামাই আর রিপা এরকম করে চালাকি করে ওইখানে বাসা ভাড়া নিছে, নিয়া তোর জামাই মাঝে মাঝে রিপার কাছে যায়, রিপার কাছে যায় এবং রিপার সাথে থাকে। তোর জামাই এত খারাপের খারাপ। তা আমি বললাম এগুলো কি তোরির মা বলছে, তোরই চাচি বলছে? বলে হ্যাঁ তোরির চাচি এই কথাগুলো তোরিকে বলছে এবং কসম দিয়া বলছে যাতে তোমারে না জানায়, তোমারে জানাইলে তুমি মানুষে জানাইবা, তার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, মানুষের জানাজানি হবে, এক কান থেকে দুই কান, দুই কান থেকে তিন কান, এগুলো মানুষের জানাজানি হলে তার মেয়ের জীবন নষ্ট হবে। এই জন্য টেকনিক্যালি বলছে তুই কাউরে জানাইস না, তোরে জাস্ট আমি বিষয়গুলো জানাইলাম। এবং আপনি যে পেপারে সিগনেচার করছেন, মানে যেই পেপারে সিগনেচার করে আপনি আর রিপা বাসা ভাড়া নিছেন, ওই পেপারটা পর্যন্ত তোরিকে দেখানো হয়েছে যে দেখ এই পেপারে সিগনেচার করে তারা স্বামী স্ত্রী ঘর ভাড়া নিছে। ভাইরে আমি তখন দুনিয়াতে না, আমার মনে হয় আমি আসমান থেকে পড়ছি এই ইয়াকুবের কথা শোনার পরে। আল্লাহ এটা কি, মানে মানুষ দুনিয়াতে বাটপার হয়, চিটার হয়, ধোঁকাবাজ হয়, কিন্তু এই লেভেলের ধোঁকাবাজ কি মানুষ হতে পারে? আমার সাথে এত বড় বেইমানি করে ফেললো, এতভাবে আমার ধোঁকা দিল, মানসিকভাবে আমার এইভাবে ধোঁকা দিল, আমার নিঃস্ব বানিয়ে দিল, এত বড় প্রতারক। তখন নিজের মাঝে অনেক খারাপ লাগা কাজ করলো যে না, আরে তো আসলে মানুষ ভালো না। আমি ওই চাচিরে যতটা ভালো মনে করতাম, চাচি তো আসলে একটা মানুষরূপী শয়তান, আমার সাথে ভালোর অভিনয় করছে কিন্তু মূলত তো সে খারাপ। এই বলে আমি তখন আর চাচির সাথেও কথাবার্তা বললাম। ইয়াকুবও তখন চলে গেছে। আমি ভাই প্রতি রাতেই তরিরে স্বপ্ন দেখি যে তরিরে আমি এখানে স্বপ্ন দেখি, ওইখানে স্বপ্ন দেখি, এবং এইভাবে স্বপ্ন দেখে মনটারে বুঝাতে পারি না। মাসখানেক পরে আমি আবারও এবার কিছু বেশি টাকা পয়সা নিয়ে ঢাকাতে চলে গেছি। ঢাকাতে গিয়ে আমি এই ঢাকাতে আবার ওরে খোঁজা শুরু করছি, বিভিন্ন জায়গায় খুঁজতেছি। এমন করতে করতে 5-6 দিন পরে ঢাকাতে আমি তখন হঠাৎ করে আমার ওই ফেসবুকের ভাইটা কল দিছে, যে ভাইটা একবার তোরির ভিডিও করছিল বা তোরিরে ফেসবুক লাইভ করছিল, ওই ভাইটা আমার কল দিছে। কল দিয়ে আমার বলতেছে যে শিপন ভাই আপনি যে মেয়েটারে খোঁজেন এই মেয়েটারে পাইছি, মেয়েটা অমুক জায়গায় আছে। আমি বললাম কোথায়? বলে একটা হোটেলে আছে। তাই আমি বললাম কী হোটেল? বলে খাবার হোটেল আছে, আবাসিকও আছে, মেয়েটা দুইটা মিলিয়েই কাজ করে ওইখানে। তো আমার লোকেশান দিল। এ ভাই আমি তখন ওইখানে দৌড়ে গেছি, যাই দেখতেছি যে তোরই পিছনে, মানে ওই যে আপনার পিছনে থালাবাচি এগুলো পরিষ্কার করতেছে হোটেলের পিছনে। আমি ওখানে গেছি, যাই ও সামনাসামনি পড়ছে, ও আমার দিকে এক নজর তাকায়, আবার নিচে কাজ করতেছে, নিচে দিয়ে কাজ করতেছে, আর আমার দিকে তাকায় না। পরে আমি চিন্তা করলাম কিরে ও এখানে কাজ করে, আমি যে তোরই তুমি এখানে কেন? চলো রংপুরে চলো। আমার বলে আমি রংপুরে কেন যাবো? আমি বললাম রংপুরে চলো। বলে না আমি যাবো না। হাত ধরে টানাটানি করতেছে, যাবে না। আমি বললাম যাইবে না কেন? তুমি ঢাকা শহরে কী কাজ করবা? ঢাকা শহর থেকে খারাপ হয়ে যাবা, তুমি চলো। না ওরা আমি নিতে পারলাম না। ও আমার হাত ধরে টানাটানি করতেছে, ও যাবে না। তাই হোটেলের মানুষ সবাই তখন জড়ো হয়ে গেছে, কী হয়েছে? আমি বললাম আমার বউ। তাই সবাই বলে বউ হইলে বউ রাস্তার মধ্যে কেন এরকম করতেছেন? আমি আবার হোটেলের সামনে দাঁড়াই আছি। রাত্রে 11টা বাজে হোটেল থেকে বের হওয়ার পর ও তখন বাসায় গেছে, আমি ওর পিছিয়ে বাসায় গেছি।
বাসায় যেয়ে দেখলাম যে একটা বস্তি বাড়ির মতো এখানে উঠছে। আমি ওই বস্তি বাড়ির মধ্যে যে মালিক ছিল বাড়িওয়ালার সাথে কথা বললাম যে দেখেন এটা আমার বউ, আমার সাথে রাগ করে চলে আসছে এমনি এমনি। তা বাড়িওয়ালা আমার বললো যে ঠিক আছে আপনি কালকে আসেন, কালকে ওর সাথে কথা বলবো। আমি কিন্তু সারাটা রাত ওইখানে দাঁড়াইছিলাম, সারাটা রাত এই বাড়ির সামনে আশেপাশে এখানে ওইখানে বসেছিলাম, সারাটা রাত রাস্তায় ছিলাম। সকালবেলা ও তখন কাজের উদ্দেশ্যে বেরোয়েছে, বাড়িওয়ালারা ডাক দিছে। আমিও তখন বাড়িওয়ালা চোখের সামনে, বাড়িওয়ালা আমারও ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে তোরিটা বলতেছে তুই এই লোকের চিনস? তোরই বলে চিনি। তোর নাম কি? বলে স্বপন। তা বলে উনি কি তোর জামাই? বলে হ্যাঁ আমার জামাই ছিল, কিন্তু আমি ওরা ডিভোর্স করে দিয়েছি, এখন আর আমার লগে সম্পর্ক নাই। তা বাড়িওয়ালা আমার বলে কী ব্যাপার ভাই, আপনি তো ডিভোর্স করে দিছে? আমি তখনই তোরির পা চেপে ধরছি বাড়িওয়ালার সামনে যে তোরই আমার ভুল হয়ে গেছে, তোমার চাচি আমার লগে বেইমানি করছে, তুমি বুঝতে পারো নাই। আমি আল্লাহর কসম করে বলি, কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারবো আমি একটাবারও ওই রিপার সাথে ওই রুমে যাই নাই, বা ওই জায়গায় আমি রিপার সাথে যাই নাই। এগুলো তোমার চাচি আমার মানসিকভাবে আমার ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে দিয়ে সিগনেচার নিয়ে ওইখানে ওই রিপে একা থাকতে পারে না, একা থাকলে সমস্যা, মেয়েদের সাথে থাকলেও সমস্যা, আমার স্বামী পরিচিত ওইখানে বাসা ভাড়া নিছে। কিন্তু তোর কসম খোদার বিশ্বাস করো, আমি কোনোদিনও এই রিপার সাথে খারাপ কোনো সম্পর্ক করি না, রিপার সাথে আমার খারাপ কোনো সম্পর্ক হয় না। তোমার দুইটা পায়ে ধরে তুমি আমার বিশ্বাস করো। ও আমার বলে বিশ্বাস করছিলাম বলেই তো তোমার সাথে এত কিছু করছি, নাহলে কি আর এত কিছু করতাম? তোমার উপর আমার বিশ্বাস ছিল যে তুমি মানুষ খারাপ না, তুমি মানুষ ভালো হবা, এবং তুমি মানুষ ভালো হবাই বলে আমি তোমার সাথে এগুলো করছি। কিন্তু তুমি তো আদৌ মানুষ ভালো না। তুমি যদি ভালো মানুষ হবা তাহলে তুমি এগুলো কীভাবে করলা? ও তখন কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি। এমন করে মোটামুটি দুজনে মিলা একটু ঠান্ডা বান্ডা হয়ে গেলাম, সফট হয়ে গেলাম। বাড়িওয়ালা বললো রুমে যাও। তা রুমে গেছি, রুমে যাওয়ার পর আমি বললাম যে তুমি কেমনি ইয়াকুবরে বিয়ে করলা? ও বলে আমি ইয়াকুবরে বিয়ে করছি তোমার উপর রাগ করে, শুধু তোমার উপর রাগ করে আমি ইয়াকুবরে বিয়ে। তুমি আমার একটাবার বলতে পারতা, তুমি শুধু আমার ভুলটাই দেখলা, আমি বউ পরিচয় দিয়ে ওরা এখানে বাসা ভাড়া নিয়ে দিচ্ছি, কিন্তু আমারও তো একটাবার জিজ্ঞেস করতে পারতা যে আমি এই কাজটা কেন করলাম বা কী কারণে করলাম। ও বলে আমি তোমার জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু আমার চাচি বললো তোমার জিজ্ঞেস করলে তুমি আরও মানুষকে জানাবা, এটা জানাজানি হবে, আমার বোনের সমস্যা হবে, এই জন্য আর আমি কাউরে বলি নাই। আমি বলি দেখলা তো, তুমি তোমার বোনের বিষয়টা কত নিখুঁতভাবে চিন্তা করলা, তোমার বোনের সমস্যা হবে এই কারণে তুমি কাউরে বলো নাই, কাউরে জানাও নাই। অথচ আমার দিক থেকে তো কখনোই বিষয়টা চিন্তা করলা না, আমাকে তো তুমি কখনোই জানাইলা না। ও বলতে আচ্ছা ঠিক আছে, যা হবার তা হয়েছে, এখন তো এগুলো নিয়ে আলোচনা করে কোনো লাভ নাই, এখন তুমি বাদ দাও, এগুলো নিয়ে আর কথা বললো না। আমি বললাম ঠিক আছে তাহলে হুজুরটা কি? পরে হুজুরটাকে আমি ওরে বিয়ে করছি, আবারও পুনরায় ঢাকাতে বিয়ে করে। ও বলে আমি গ্রামে যাব না, আমি গ্রামে থাকবো না, তুমি যদি আমারে রাখতেই চাও তাহলে ঢাকায় রাখতে হইব, তুমি ঢাকায় থাকো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আমি যেহেতু ইলেকট্রিকের কাজ করি, ঢাকা তো আমার পরিচিত লোকজন আছে, আমি তাদের সাথে যোগাযোগ করে তখন আমি এবার ঢাকায় কাজ শুরু করলাম। আমি আর রংপুরে গেলাম না, এখানে কাজ করতেছি, এবং ও তখন আমার সাথেই থাকতেছে, ও কাজ করে আমিও কাজ করি। এমন করতে করতে ঠাস করে একদিন, মানে আমরা তো রাতের বেলায় ঘুমাইতাম স্বামী স্ত্রী একসাথেই, আমি ওর পেটের কাটা দাগটা দিন, একদিন হঠাৎ করে ওর পেটের মধ্যে কাটা দাগ। আমি বললাম এটা কেন, তোমার কি বাচ্চা হয়েছে? এটা কি সিজার? বলে না এটা সিজার না। তাহলে এটা কিসের দাগ? বলতেছে এই দাগটা কিসের দাগ কীভাবে বলবো তোমাকে? আমি বলি কীভাবে বলবো মানে বলো দাগটা কিসের? তোমার কি সিজার হয়েছে? বলে না সিজারের দাগ না, আমার পেটে ব্যথা হয়েছিল, অ্যাপেন্ডিসাইটের ব্যথা, ওইটা অপারেশন করছি। তাহলে আমি বললাম যে তা আমি তো জানলাম না। ও বলে তুমি জানো না, ঢাকাতে আসার পর এই ব্যথাটা হয়েছিল, দেন অপারেশন করছি। তাহলে এটা আমারে বলছে। আমি বলছি ঠিক আছে। পরে ও বাসায় থাকতো, আমি বাইরে ইলেকট্রিকের কাজ করতাম। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় মোটামুটি ওর হঠাৎ করে পেট ব্যথা উঠে, এবং পেট ব্যথা উঠে মারাত্মকভাবে পেট ব্যথা উঠলেই মনে করো পাগলের মতো হয়ে যায়, মাথা মুথা ঠিক থাকে না, মানে মাথা মুথা কামড়ায়। আমি ওরা ডাক্তার কাছে নিলেও ডাক্তারের কাছে যায় না। একদিন এরকম পেট ব্যথা উঠে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারাই ফেলার পরে আমি তখন অজ্ঞান অবস্থা ডাক্তারের কাছে নিয়ে গেছি, কারণ জ্ঞান থাকা অবস্থা ও যাইতে চায় না। অজ্ঞান অবস্থা ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তখন চেক আপ করলো। চেক আপ করে ডাক্তার আমাদের বলতেছে যে এটা কে? আমি বললাম যে আমার বউ। বলে আপনার বউয়ের কিডনি তো একটা নাই। আমি বললাম ডাক্তার সাহেব কী বলেন কিডনি নেই? বলে কিডনি তো একটা নাই, একটা আছে আর একটা নাই। কিডনি থাকবে না কেন? বলে কিডনি নাই, কিডনি একটা নাই। তারপরে আমি মানে ওর জ্ঞানটেন ফেরার পর ওরা জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার তোমার পেটের মধ্যে কিডনি একটা নাই কেন? তোমার এক কিডনি আর কিডনি কই? ও তখন ওই হসপিটালে শো অবস্থায় কান্না করে দিছে, চোখের পানি ফেলাই দিছে। তাই আমি বললাম কান্না করতেছো কেন? কান্না না করে আমারে বলো যে তোমার কিডনি আর একটা কই? তোমার পেটে তো একটা মানুষের তো 2টা কিডনি থাকে, তোমার একটা কিডনি কই? ও তখন বলে ইজ্জত বাঁচাইতে গিয়া বিক্রি করে দিছি। আমি বললাম মানে ইজ্জত বাঁচাইতে গিয়ে তুমি কিডনি বিক্রি করছো কীভাবে? ও বলে ঢাকা আসার পর আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তারপরে বিভিন্ন মানুষ আমাকে খারাপ প্রস্তাব দিত, খারাপ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আমি পেটের খিদা সহ্য করতে না পেরে আমাদের এলাকার আরেকটা মেয়ের সাথে সহযোগিতায় আমি আমার একটা কিডনি বিক্রি করছি।
এবং ওই কিডনি বিক্রি টাকা দিয়ে আমি কিছুদিন চলছি, ওইখান থেকে আমি কাজ কাম জোগাড় করছি। তাই আমি বললাম, যেটা তুমি কেন করলা, কী কারণে করলা, এবং তুমি আমার সাথে কেন যোগাযোগ করলা না? বলো, আমি তো তোমার উপরে রাগের জন্য যোগাযোগ করিনি। পরে যাই হোক বাড়িতে নিয়ে গেছে, যেটা বিক্রি করে দিছে ওটা তো আর কোনো কিছু করেনি, ওটা কিছু করতে পারবো না। বাড়িতে নিয়ে গেছি, বাড়িতে নিয়ে যাওয়ার পরে মানে বাসায় নিয়ে গেছে, বাসায় যাওয়ার পরে এই ওর ব্যথা, আবার ব্যথা, আবার ব্যথা। এই ব্যথা করতে করতে 15-20 দিনের মতো ভাই আমি ঢাকা শহরে কোনো ডাক্তার বাদ রাখি নাই। আমার কাছে হাতে টাকা পয়সা যা ছিল সব টাকা পয়সা শেষ। এবং এই বিষয়টা গ্রামে আমার আব্বুও জেনে গেছে যে আমি তরুড়ি নিয়ে এরকম দৌড়ি করতেছি, আমি আবার তরুড়ি বিয়ে করছি। এবার আমার বাপ্পা আমার উপরে খুব রেগে গেছে। আমার সন্তান হিসেবে আর কোনো মূল্য এনে করতেছে না, দামই দিতেছে না যে আমি কেন তরুরির জন্য পাগল হইলাম, তরু অসুস্থ হলে তারা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পাগলামি করি, এটা করি ওইটা করি। আব্বা মা তখন আমার উপরে খুবই ক্ষিপ্ত হয়ে গেল, খুবই রেগে গেল যে না, আমার মতো সন্তানকে তারা কোনো মূল্যায়ন করে না, আমার মতো সন্তানকে তারা দাম দিবে না, আমার মতো সন্তান তাদের প্রয়োজন নাই। আমাকে একদম পরিবার থেকে বের করে দেওয়ার মতো অবস্থা যে তুই এই পরিবারে আর আসবি না, ওই পরিবার থেকে বের করে দিচ্ছে আমার আব্বা। মানে ফোনে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো। তো যাই হোক, এবার আমি এই ওরে দেখাতে ভাই আমার হাতে আর একটা টাকাও না, আমার একদম হাত পুরো শূন্য হয়ে গেছে, হাতে কোনো টাকা পয়সা নাই। এবার লাস্ট একটা ডাক্তারের কাছে দেখলাম ঢাকা মেডিকেলে, ওই ডাক্তার ওর দেখে বলতেছে যে ওর বাকি যে কিডনি আছে ওই কিডনির অবস্থাও খারাপ, বাকি কিডনিটার অবস্থাও খারাপ, ওর কিডনি ট্রান্সফার করতে অন্তত একটা কিডনি লাগাইতে হবে, বাকি কিডনিটাও শেষ, মানে শেষ পর্যায়ে। এতগুলো ডাক্তার দেখালাম, কেউ কিন্তু এই কথা বলে নাই, ওই ডাক্তারটা এটা বলছে। বলার পর এটা অনেক বড় ডাক্তার ছিল। পরে চিন্তা করলাম কী করা যায়, এখন কিডনি ট্রান্সফার করবো কীভাবে। ডাক্তারদের সাথে কথাবার্তা বললাম, তারা আমাকে যে অ্যামাউন্ট দিল ওই অ্যামাউন্টে আমি আমার পক্ষে অসম্ভব ওর কিডনি ট্রান্সফার করা, এত টাকা আমি কই পাবো। আমি কী করলাম, ওর চাচারে ফোন দিলাম এলাকাতে, চাচারে ফোন দিয়ে বললাম যে এই ঘটনা, তোরই তো মোটামুটি একটু হলে আপনার কাছে জায়গা সম্পত্তি পাওয়ার আছে, কিছুটা জায়গায় বেশি ওরে টাকা দেন, ওর অবস্থা খারাপ, ঢাকাতে ওর কিডনি অপারেশন করতে হবে, আমার কাছে টাকা নেই। উনি আমার বলতেছে আমি 1 পয়সাও দিতে রাজি নেই, আমি 1 পয়সাও দিব না। কেন দিব, ও তোর লোকে গেছে না, তুই ওরে দেখবি, আমি কেন দিব, আমি 1 পয়সাও দিব না। এবং যদি ওই মাই আমার ভাইতে আসে আমি তারা কাইটা গাঙ্গে ভাষায় দিব। মানে উনি এরকম করে কথা বলতেছে। আমি আমার আব্বারে কল দিলাম যে আব্বা এই ঘটনা। আমার আব্বাও বলতেছে আমি এই মেয়ের ইয়াকুবের সাথে বিয়ে হয়েছে, সেই ইয়াকুবের সাথে খারাপ কাজ করেই চলে গেছে, তুই কেন এই মেয়ের খোঁজার জন্য ঢাকা পর্যন্ত গেলি, কেন তুই এই মেয়ের সাথে জড়াইলি, আমি তোর 1 টাকাও দিব না, তুই আমার সন্তানই না। আব্বা আমাকে কোনো পরিচয় দেয় না। ভাই আমি তখন অবস্থাটা এরকম হয়ে গেল যে আমি ওর চিকিৎসা করাতে পারতেছি না, টাকার জন্য এত অভাবে পড়ে গেছি যে নিজের মাংস মনে নিজে চাবাইয়া খাবো। কোথাও যাইতেছি, এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় যেতেছি টাকার জন্য, ভাই কেউ আমাকে 1 টাকা দিয়েও কোনো সাহায্য সহযোগিতা করে না। এবং লাস্ট পর্যন্ত আমি ওর চিকিৎসাই করাতে পারি না, ওষুধ খাওয়াইতে পারি না, ওষুধ খাওয়ানোর মতো কোনো টাকা নাই, ওষুধ বড়ি খাওয়াইতে পারি না, ওষুধ বড়ি খাওয়ানোর মতো টাকা পাইতেছি না। কান্নাকাটি করে মানুষের কাছে যাই, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় যাই, কান্নাকাটি করি, কোথাও আমি আর ওর কোনো ভালো চিকিৎসা কোনোভাবে কোনো কিছু করতে পারি না, কোনো চিকিৎসা ওর কোনো কিছু হয় না। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার হঠাৎ করে মনে হলো যে আরে আল্লাহ তো আমার 2টা কিডনি দিছে, আমার তো 2টা কিডনি আছে, আমি আমার 1টা কিডনি ওরে দিব, আমার কাছ থেকে 1টা কিডনি আমি ওরে দিয়ে বাঁচাবো, ওর যেহেতু 2টা কিডনি নষ্ট। এই বলে আমি তখন ডাক্তারের সাথে আলোচনা করলাম, ঢাকারই একজন ডাক্তার, তিনি আমার তখন বলে যে না আপনি কিডনি দিতে পারবেন না, আপনার সাথে আপনার বউয়ের ব্লাডের মিল নেই, বা আরও কী বললো যে আমি কিডনি দেওয়া সম্ভব না, আমি দিতে পারবো না, তবে তারা তাদের হসপিটাল থেকে কিডনি ম্যানেজ করে দিতে পারবে। দেন আমাকে তখন বললো যে ঠিক আছে, কিছু টাকা বললো যে এই টাকাটা আপনি দেন, অপারেশনের টাকাটা দেন, এবং আপনার কিডনিটা রেখে আমরা অন্য আমাদের এখান থেকে 1টা কিডনি আপনার বউকে দিব, দিয়ে আপনার বউকে বাঁচাবো। ডাক্তারটা খুব ভালো ছিল এবং তিনি যথেষ্ট মানে উদার মনের মানুষ, বরিশালের মানুষ তারা ভালো হয় না, ডাক্তারটা বাড়ি বরিশাল ছিল, বাট তিনি আমার সাথে খুব ভালো করে কথাবার্তা বললো যে ঠিক আছে আপনি অপারেশনের টাকা জোগান। এবার অপারেশনের টাকা তো আমার কাছে নাই বাইরে, এই অপারেশনের টাকার জন্য আমি এমন এক কাজ করছি, আসলে কি আর বলবো। এই অপারেশনের টাকার জন্য আমি নিজে একদিন বাড়িতে গেছি, বাড়িতে গিয়া আমার আব্বার কিছু জমানো টাকা ছিল বাড়িতে, আমার কিছু গয়নাঘাটি ছিল, একদিন রাতে বাড়িতে গিয়া আমি জাস্ট রাত্রে গেছি বাড়িতে, আমার মায়ের সাথে আবেগ দেখায় কথাবার্তা বলে বাড়িতে গেছি, ওই রাতে আমি চুরি করে ভোরাতে বাড়ি থেকে চলে আসছি, নিজের ঘরে নিজে চুরি করছি, নিজের ঘরে নিজে চুরি করে টাকা নিয়ে আসছি। আমার আব্বা তো আর আমার কোনো কথা শুনতেই পারে না। এরপরে এখানে আসার পরে আমার সাথে যারা ইলেকট্রিকের কাজ করতো ওদের হাতে পায়ে ধরছি, কেউ 5,000, কেউ 2,000, কেউ 10,000, কেউ 500 এমন করে দিছে, এবং বাজার থেকে টাকা উঠাইছি, বিভিন্ন জায়গা থেকে টাকা উঠে তখন অপারেশনের জন্য মোটামুটি সব কিছু প্রিপারেট করা হলো। প্রথমে আমার অপারেশন হলো, আমার অপারেশন সাকসেস, আমার কাছ থেকে কিডনি নিয়ে গেল, এবং সেখান থেকে একটা কিডনি আমার বউ তরিকে দেওয়া হবে, ওই কিডনি দিয়ে তরি বাঁচবে। তা অপারেশন হবে, অপারেশনের জন্য আমার ওইখানকার কিছু বন্ধুবান্ধব আছে ঢাকার, তারাও তখন আমার সাথে আছে। এবং অপারেশন যখন হলো
অপারেশন হওয়ার পরে যে সময়টা আমার লাগার কথা এর চেয়েও বেশি সময় তোরই লাগতেছে, অনেক সময় লেগে গেছে। অনেক সময় লাগার পরে ডাক্তার তখন আসছে, আইসা আমার বলতেছে তোর হাজব্যান্ডকে। আমি বললাম আমি। বলে আপনি আসেন, ভিতরে আসেন। আমার ভিতরে নিয়ে গেল, ভিতরে নিয়ে গিয়ে বলতেছে আপনি মনটার একটু শক্ত করেন, আপনার বউয়ের আসলে আমরা বাঁচাইতে পারি নাই। আমি বললাম ডাক্তার কিডনি তো দিছি, আমার কিডনি তো দিলাম। বলে হ্যাঁ দিছেন, এবং আমরা ওখান থেকে ফ্রেশ একটা কিডনি আপনার বউয়ের এখানে লাগানোর জন্য সব অপারেশন করলাম, কিন্তু আপনার বউ অপারেশনে মারা গেছে, ওটিতেই মারা গেছে, আমি কিছু করতে পারি নাই। তো আপনার কিডনি বাবদ আমাকে তখন 2 লাখ টাকা ওদের ওখান থেকে দেওয়া হলো, যেটা আপনার কিডনি বাবদ 2 লক্ষ কিছু টাকা আরও বেশি মিলে দিয়েছে আমাকে। তখন আমার সবেমাত্র অপারেশন হয়েছে, আমি নিজেও আমার পেট লড়াইতে পারি না। এটা আমার অপারেশনের কয়েকদিন পরে তৈরির অপারেশনটা, তো এই কয়েকদিন আমার পেটের মানে কাটাটাও শিলাইটাও কিন্তু এখনও শুকায় নাই। মানে ফুপিয়ে যখন কান্না শুরু করলাম, ডাক্তার আমার বলে আপনি কাঁদেন না, আপনার তো অপারেশন হয়েছে, আপনার এই শিলাইটা ছুটে যাবে, আপনি কান্না করেন না। মুখ চাপা দিয়ে ধরছে ডাক্তার আমার। বাইরে এসে বন্ধুদেরকে বললাম না আমার বউ তো নাই রে। যতগুলো বন্ধু বান্ধব ছিল সবাই তখন আমার জড়ায় ধরছে, কান্না করতেছে। ওই 2 লাখ টাকা থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করলো, কইরা আমার বউ তরিরে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকায়া রংপুরের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স রওনা দিল। যেতে যেতে বাড়িতে নিয়ে গেলাম লাশ। আমার বাবার বাড়িতে ওর লাশ মাটি দিবে না, কারণ আমার সাথেও তালাক হয়ে গেছে, এই জন্য আমার বাপের ভিটায় ওর লাশ হবে না। ওর চাচা বলে ও ঢাকাতে খারাপ কাজ করছে, বিভিন্ন বাজে কাজ করছে, ওর অবৈধ, ওর শরীর খারাপ, ওর এখানে মাটি দেওয়া যাবে না, এখানে ওকে মাটি দিব না। মানে গ্রামে, ওনাদের গ্রামে তোর মাটি হবে না, কারণ তোর ঢাকাতে বিভিন্ন খারাপ কাজ করছে, দেহ ব্যবসা করছে, এই জন্য ওখানে মাটি হবে না। আমার বাপের ভিটায় মাটি দিব না। আমি গ্রামের মানুষদের কাছে তখন চিৎকার করে বলতেছি, বাইরে ও গ্রামবাসী ভাইয়েরা, আপনারা শোনেন আমার বউ কোনো খারাপ কাজ করেন, আমি পরে তারে বিয়ে করছি আইনত। পরে মসজিদের হুজুর বলে, আমাদের মসজিদের একটা কবরস্থান ছিল যেটা মসজিদের গোরস্থান বলে, আমাদের ইমাম সাহেব বলতেছে এই মসজিদের গোরস্থানে মেয়েটারে মাটি দেন, কারণ অপারেশন হওয়া রুগী একটু পরে পচা ধরবে, তাড়াতাড়ি মাটি দেন। বলার পরে মসজিদের ওই গোরস্থানে ওকে তখন মাটি দেওয়া হয়েছে। যদি ওর জানাজায় মানুষ হয় নাই, খুব কম মানুষ, কয়েকজনে মিলা জানাজা হয়েছে। ওরে মাটি দিছি রাত 9টার দিকে। মাটি দিয়েই মনে করেন আমি ঘরে আসছি, আমার বাবা আমার জায়গা দেয় না, আমি আরেকজনের ঘরে গিয়ে ঘুমাইছি। সেই রাতে আমি স্বপ্নে দেখি তোরই আমারে বলে আমি তো মরি নাই, তুমি আমার উঠে নিয়ে যাও, আমি তো মরি না, আমার নিয়ে যাও। ওই রাতেই স্বপ্ন দেখি। তা গিয়া হুজুরে বললাম যে হুজুর এই ঘটনা। হুজুর বলে অপারেশনে মারা যাওয়া, আত্মহত্যা করে মারা যাওয়া, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, এই রোগীগুলো তো আসলে মানে একটু আধ্যাত্মিক টাইপের মৃত্যু, তো এই জিনিসটা হয়তো কয়েকদিন দেখবেন বা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এই কথা আমাকে হুজুর বলল। কিন্তু ভাই প্রতি রাতে আমি ওর স্বপ্ন দেখি, প্রতি রাতেই স্বপ্ন দেখো আমারে বলো আমি জীবিত, আমার উঠাই নাও, আমি জীবিত, আমার উঠাই নাও। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন নয়, প্রায় একটা মাসের মতো আমি এই স্বপ্নটা দেখছি প্রতিটা রাতে। স্বপ্নটা দেখার পর একদিন আমার কাছে মনে হলো যে আল্লাহ, আমি এরকম একটা স্বপ্ন দেখতেছি, না আমার বউটা মনে হয় বাইচে আছে, ওদের এরকম স্বপ্নটা আমি কেন দেখি। একদিন কাউরে না জানাই আমি গোপনে গোপনে কবরস্থানে যাই, গভীর রাতে গিয়া কবর খোঁড়া শুরু করি। আমি জানি না আপন ভাই এই দুনিয়ার কেউ বিশ্বাস করবে কিনা, আমার আল্লাহ সাক্ষী, আমি আল্লাহকে সাক্ষী করি বলে কবরটা খোলার পরে লাশ কবরে রাখার কিছুদিন পরে নাকি তার পেট পচে যায়, পেট ফুলে যায়। তা আমার বউর তো অপারেশন হওয়া পেট, তো ফুলে যাওয়া পচে যাওয়ার কথা। তা আমার বউয়ের পেট ফুলেও নাই, পচেও নাই। ভাই আমার মনে হয় জীবিত একটা মানুষ শুয়ে আছে, তার শরীরে একটা পিঁপড়া পর্যন্ত ধরে নাই, একটা শরীরে পিঁপড়া পর্যন্ত ধরে নাই। আমি চাচ্ছিলাম একবার লাশটা উঠাবো, পরে আবার চিন্তা করলাম আমি একা, আমি লাশটারে উঠাই নাই। আমি ওর মুখে চুমো পর্যন্ত দিচ্ছি কপালে দিয়ে, আমি আবার উপর দিয়ে মাটি টেটে দিয়ে সকালবেলা আমি হুজুরে জানাইলাম এবং গ্রামের মানুষে জানাইলাম। এবং এই গ্রামের মানুষে জানানোর পরে আমার গ্রামের সর্দার মাতবর মিল্লা আমার সবাই মিলে বলতেছে আমি নাকি ওর কবর থেকে ওরে উঠাইছি ওর সাথে খারাপ কাজ করার জন্য,
এবং কবরে আমিও ঢুকছি। মানে এত পরিমাণের বাজে কথা আমারে বলে যেটা বলার ভাষা আমার নাই। এবং এই গ্রামের দরবার পর্যন্ত চাচা দরবার ডাক দিছে, যেখানে আমি ওর চাচা ওদের এলাকায় মানে ওর চাচার কবরস্থান ওরে মাটি দিব না, ওর সেই চাচা আমার নামে দরবার ডাক দিছে যে ও আমার ভাতিজের কবরে ঢুকলো কেন। গ্রামের মানুষ যে যেমনি পারছে এমনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। পরে বাপ মাও খারাপ বলতেছে, আমার এদিক দিয়েও সবাই খারাপ কথা বলতেছে। যাই হোক, সব খারাপ বুকে নিয়ে আমি পুনরায় আবার ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি এই তো আমার কিডনি অপারেশন হয়েছে, আমার একটা কিডনি নেই, আমি ওরকম হার্ড কাজ করতে পারি না, নর্মাল কাজ করি, একটা গার্মেন্টসে চাকরি নেই। এবং গার্মেন্টসে চাকরি করতে করতে আলহামদুলিল্লাহ আমার প্রায় তরি মারা যাওয়ার 2 বছর পরে আমার গার্মেন্টসের এখানকার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। মেয়েটার ভারী নারায়ণগঞ্জের ওইদিকে, মেয়েটার সাথে সম্পর্ক হয়, এখন আমি তারে বিয়ে করি। আলহামদুলিল্লাহ আমি এখন একটা সুন্দর সংসারে আছে, আমার বউ কিনে ভালো আছে। আমি আর কখনো গ্রামে যাই নাই। এবং আমার ভাই বিয়ে শাদী করে বাপ্পারে নিয়ে ভালো আছে, আর বাপ্পা আমার সাথে কথা বলে না, আমিও গ্রামে যাই নাই। তাই এখন ঢাকাতেই আছি, বিয়ে শাদী করে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপন ভাই, প্রতি রাতে আপনার গল্পগুলো শুনে ভালো লাগে। রাতটা যখন গভীর হয় মাঝে মাঝে তরির কথা মনে হয়। তরির কথা মনে হলে চোখের পানিগুলো ধরে রাখতে পারি না, টপ টপ করে চোখের পানিগুলো পড়ে। এরপরেও আমি অনেকবার রাতের অন্ধকারে তরির কবরের কাছে গেছি, গভীর রাতে গিয়ে ওর কবর জিয়ারাত করে আসছে, ওটা কাউরে বুঝতে দেয়নি। অনেক ভয় থাকি কেউ যদি দেখে আমার উপর আরও খারাপভাবে আক্রমণ করব। তো ভাই, আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করেন বা না করেন, আমার তরির জন্য দোয়া করেন। তরিকে যাতে আল্লাহ বেহেশতে নসিব করে। ওর জীবনে অনেক কষ্ট পাইছে জীবন দশায়, বাকি জীবনটা যাতে ও সুখে থাকে। আপন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের রংপুরের ভাই শিপনের জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। দেখেন, জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা আর রূপকথা। এবং শিপনের এই গল্পটা আপনার কাছে জানি না কেমন লেগেছে, কিন্তু গল্পটা সত্যি আমার হৃদয়ে অনেক স্পর্শ করেছে। তরির জন্য আসলে অনেক কষ্ট হয়েছে। মেয়েটা জন্ম থেকেই কপাল পোড়া, এবং শুরু থেকে বাবার ভালোবাসা তো পায় নাই, বাবা পায় নাই, মা পায় নাই। খুবই কষ্ট করে চাচার কাছে না শারীরিক নির্যাতন 9 বছর থেকে নির্যাতনের শিকার হয়ে সে আসছে। শেষ পর্যন্ত চাচির চক্রান্তের ফাঁদে পড়ে সংসারটাও হারালো। সবশেষ অটির বেডে হসপিটালে জীবন দিল। যাক, দোয়া করি আল্লাহ পরপারে তরিকে ভালো রাখুক, এবং আল্লাহ তরিকে পরপারে অন্তত শান্তিতে রাখুক। শুনেছিলাম দুনিয়াতে যারা নাকি কষ্ট পায়, পরপারে তারা নাকি ভালো থাকে। সেই হিসাবে হয়তো তরি ভালোই থাকবে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে। এই শুভকামনায় আমি আপনার আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। এবং এই গল্প নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।